সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আপনারা জানেন আজ আমরা আলোচনা করব ক্ষুদ্র কৃষির বাণিজ্যিকীকরণ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন দেশের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ, 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ এবং সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, সরকারের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম স্যারকে স্বাগত জানাচ্ছি। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সঙ্গে আরো আলোচক হিসেবে যুক্ত আছেন এসিআই অ্যাগ্রো বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ডক্টর এফএইচ আনসারি। আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য যুক্ত হয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত আছেন কানাডা থেকে বিসেফ ফাউন্ডেশনের সভাপতি, দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমাদের এই অতিথিদেরকে নিয়ে আজকের এই আলোচনা সঞ্চালনা করবেন দেশের অন্যতম কৃষি অর্থনীতি গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন এবং আমাদের অতিথিরা আপনাদের মতামতগুলোকে অ্যাড্রেস করবেন। আপনারা প্রতিদিনের মতো আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আতাউর রহমান মিটন, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং ইনভাইট করার জন্য এবং বিশেষ অতিথিদের সাথে মিলিত হওয়ার জন্য। আজকের যে বিষয় সেটা হচ্ছে, যেটাতে ইংরেজিতে বলা হয় যে কমার্শিয়ালাইজিং এগ্রিকালচার, ইটস চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস। তো যেটা বাংলায় আতাউর রহমান মিটন বললেন যে কৃষি, ক্ষুদ্র কৃষি, এখানে পার্টিকুলার একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমরা মানে স্মল হোল্ডার এগ্রিকালচারকে বলছি, সেটা কমার্শিয়ালাইজ করার জন্য। সেইটাই আমাদের বিশেষ আলোচ্য বিষয় আজকে আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ কৃষকই হচ্ছে ক্ষুদ্র কৃষক, অনেক সময় প্রান্তিক কৃষককে বোঝায় আর কি। তো এই প্রান্তিক কৃষককে যদি আমরা বাণিজ্যিকীকরণের মধ্যে আনতে চাই আর কি, তাহলে কি করণীয় আর কি? বাণিজ্যিকীকরণ বলতে আমরা কি বুঝি, এটা তো সুবিধা অসুবিধা কি আছে আর কি, এবং এই বাণিজ্যিকীকরণ করতে গেলে পারে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। এখানে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের যেটাকে বলা ল্যান্ড টেনিওর আর কি, জমি চাষের মালিকানার ব্যাপার একটা থাকে। তারপরে আমাদের ঋণ ব্যবস্থাপনা, আমাদের যেটাকে বলে ইনপুট সাপ্লাই, সেই ইস্যুগুলো আছে। একটু যদি স্পিকারটা বন্ধ করে রাখেন তাহলে শব্দটা সাইড নয়েজটা হয় না। সবাইকে একটু, যখন আমরা কেউ কথা বলি তখন যদি স্পিকার অন করে কথা বলি তাহলে শব্দটা একটু কম হবে আর কি। থ্যাংক ইউ সবাইকে। যদি সবাই যখন কথা বলবো আমরা তখন একটু স্পিকারটা অন করলে তাহলে সাইড নয়েজ গুলো যেটা হয় সেটা হবে না। থ্যাংক ইউ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করে, আজকে আমাদের সাথে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সাথে জনাব ডক্টর প্রফেসর শামসুল ইসলাম আছেন। উনি দেশের নীতি নির্ধারকদের মধ্যে একজন, পলিসি মেকার, এবং উনি এই বিভিন্ন পলিসি প্ল্যানিং এই আমাদের আজকের আলোচনার উপরে নির্ভর করে এটা ওনার জন্য হেল্প হবে আর কি। ওনার কাছ থেকে শুনবো উনি ক্ষুদ্র কৃষকদেরকে কিভাবে বাণিজ্যিকরণ করা যায়, ওনার কোনো আইডিয়া আছে কিনা সেগুলো আমরা আজকে শুনবো আর কি। তো আমি যেভাবে এটাকে উপস্থাপনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র কৃষি বলতে কি বুঝি এবং এই ক্ষুদ্র কৃষিকে আমরা কিভাবে বাণিজ্যিকীকরণ করতে পারি আর কি। এবং সেই বাণিজ্যিকীকরণ করতে গেলে পারে যে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজের ব্যাপার আছে। আজকে আমরা আরো সৌভাগ্যবান যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও একজন ব্যক্তিত্বকে পেয়েছি এখানে, ডক্টর এফএইচ আনসারি, আর একজন ফরওয়ার্ড লিঙ্কেজের ব্যক্তিত্ব আছেন এখানে জনাব ইলিয়াস মৃধা, যিনি এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে এবং সেগুলোকে প্রসেস করে বাজারজাত করেন আর কি। আরো একটা আমাদের যে জনাব জয়নুল আবেদিন, উনি বিশেষজ্ঞ আর কি ফার্মিং সিস্টেমের ব্যাপারে, সুতরাং তার কাছ থেকেও আমরা অনেক কিছু ইনপুট পাবো আর কি। তো আমরা অনেক আলোচনা করেছি। আমরা শুরুতে যদি আমি একটু বলি আর কি যে
ফ্রম দ্য প্ল্যানিং পার্সপেক্টিভ যদি প্রফেসর শামসুল ইসলাম যদি একটু ধারণা দেন যে আমরা ক্ষুদ্র কৃষকদেরকে বাণিজ্যিকরণ করার জন্য কি ধরনের চিন্তা ভাবনা তার আছে, উনি জাস্ট বলবেন। এবং বাণিজ্যিকরণ বলতে আমরা কি বুঝি আর কি, এখানে কিন্তু আমাদের কৃষকদেরকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, একেবারেই সাবসিস্টেন্স লেভেলে, সেমি সাবসিস্টেন্স লেভেলে, কমার্শিয়াল অথবা বিগার লেভেল আর কি, স্কেলের উপর। এই ধরনের পার্সপেক্টিভ থেকে ওনার একটা কিছু একটা পারসেপশন কিংবা কনসেপশন যদি থেকে থাকে, সেটা যদি একটা ধারণা দেন, তার উপরে বেসিস করে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। পরবর্তীতে কনক্লুশনে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা এখান থেকে কি ধরনের আমরা যেটা ওনার পলিসি প্রয়োজনে আর কি, পলিসি ফর্মুলেশনে ওনার হেল্প হতে পারে। আমি প্রফেসর শামসুল আলমকে আহ্বান করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলাম, আমার বন্ধুবর এবং যারা আমার সহ আলোচক আছেন, যারা বাস্তব জগতের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত কৃষির বাণিজ্যিকীকরণে। আজকের এই বিষয়টি বিসিএফকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আজকে আলোচনার বিষয়বস্তু করেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই ক্ষুদ্র কৃষির ব্যবস্থায় রেখে কিভাবে বাণিজ্যিকীকরণ করা যায়। বাণিজ্যিকীকরণ বলতে আমরা ওইটাই বুঝি সহজ ভাষায়, সেটি হলো লাভের ভিত্তিতে চাষবাস করা এবং লাভের ভিত্তিতে এটাকে চালিয়ে নেওয়া। এটা শুধু ভরণ পোষণের জন্য করলে আমরা তখন লাভের চিন্তা করি না। ঘরে খাবার, মুগ ডাল প্রয়োজন, সেটা মিটিয়ে ফেললাম, সরিষার তেলের প্রয়োজন মিটিয়ে ফেললাম, সেটা ভরণ পোষণ কৃষির বৈশিষ্ট্য। এখানে বাণিজ্যিক কৃষি বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হলো সকল কার্যক্রম কৃষির বাণিজ্যিক ভিত্তিতে, অর্থাৎ বাজারের লেনদেনের ভিত্তিতে হবেন, সেটাতে লাভ যাতে থাকে, লাভ সৃষ্টি হয়, লাভ সৃষ্টি মানে সমাজের সম্পদ যুক্ত হওয়া, সৃষ্টি হওয়া, এইটাই বাণিজ্যিক কৃষি। তা আমি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার। আমি আমার নিজের অভিজ্ঞতায় এবং দেশের জাতীয় পরিকল্পনাবিদ হিসাবে যেভাবে দেখি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমার হাতে রয়েছে। এখন এটাকে আমরা পরিশুদ্ধ করছি, এটা ফাইন টিউনিং করছি। সেখানে কৃষি একটা অধ্যায় রয়েছে। সেখানে আমরা কৃষিকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করব, কারণ শেষ বিচারে কৃষি একটি শিল্প হতে হবে। দেশ হবে শিল্প সম্মত। 2030 মধ্যে 2031 মধ্যে আমরা বলেছি দেশ উচ্চ মধ্যমায়ের দেশ হবে, যেখানে সমুদয় দেশটাই আসলে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে। সেটা কৃষি খাত হোক, শিল্প খাত হোক, সেবা খাত হোক, এটা বাণিজ্য। একটু বোঝানোর জন্য বলে দিই আমাদের কৃষির অবস্থাটাকে, এটাও কিন্তু আমাদের বোঝার দরকার। আমরা সকলেই জানি, তারপরও কিছু তথ্যপত্র দিয়ে আমি আমার যারা শ্রোতা আছেন তাদের জন্য বলি। আমাদের এখানে 1,47,000 বর্গ কিলোমিটার জমি। আমাদের কৃষি রপ্তানি হচ্ছে মাত্র সব মিলিয়ে চিংড়ি 5 বিলিয়ন ডলারের মতো। ধরুন আমাদের 40 বিলিয়ন মোট রপ্তানি। তো এখানে বাণিজ্যিক কৃষি হলে এই রপ্তানি হতো আরো অনেক। ধরুন আমাদের নেদারল্যান্ড একটি ছোট্ট দেশ আমাদের তুলনায়, 40,000 বর্গ কিলোমিটার। আমরা হলাম 1,47,000 বর্গ কিলোমিটার। নেদারল্যান্ডের কৃষি রপ্তানি হচ্ছে 100 বিলিয়ন ডলার। 17 জানুয়ারি 2020 তথ্য, 100 বিলিয়ন ডলার, যার মোট হলো রপ্তানি হয় 500 বিলিয়ন ডলারের উপর, বিলিয়ন ডলার। তো একটা ছোট্ট দেশ, লোক সংখ্যা 1,70,00,000, তার কৃষিজ রপ্তানি, সেই রপ্তানিটা কি? অর্নামেন্টাল প্লান্টস। সেই রপ্তানিটা হলো আপনার ফ্লাওয়ার্স, ডেয়ারি প্রোডাক্টস, এর সংখ্যা। এ থেকেই তারা আয় করে 100 বিলিয়ন ডলার। সারা ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কৃষি রপ্তানির দেশ হলো নেদারল্যান্ড। তো এইটা কিন্তু বাণিজ্যিক কৃষির একেবারে উৎকর্ষ, মানে চূড়ান্ত পর্যায়ে গেলে কৃষির রোলটা থাকে এরকম। অথচ সেই কৃষিতে জড়িত মাত্র 2% লোক। সারা এই কৃষির এই যে 100, নিজেরা তো খাদ্য খাই, মানে নিজেদের ভরণ পোষণ, দেশের চাহিদা, আমি এক কথায় বলি, আর বাকি রপ্তানি। তো সেখানেই এই বাণিজ্যিক কৃষিকরণের গুরুত্বটা ফুটে ওঠে। আজকে আমার দেশ দেখুন,
নেদারল্যান্ডের কথাই বলি 488 জন প্রতি বর্গ কিলোমিটার, আমাদের হলো 1250। তার মানে 1250 লোককে খাওয়ানো পড়ানো কিন্তু আবার এর থেকে আমাদের চালাতে হয়। বিরাট একটা ভোক্তা শ্রেণী বা বিরাট একটা বাজারও বলতে পারেন সেই অর্থে। তো এখানে যে বিষয়টি আমি গুরুত্ব দিচ্ছি, আমাদের মাথাপিছু জমি ছিল 28 ডেসিবেল 73 সনে, 28%, এই যে 10% নেমে এসছে। কত ক্ষুদ্র পরিমাণ জমি, আমাদের কৃষি একটা ব্যাপক অংশ ক্ষুদ্র কৃষক 75%। সেই ক্ষুদ্র কৃষি বাণিজ্যিকরণে আলাপ করেছি। কাজে বিষয়টা অত্যন্ত চ্যালেঞ্জিং, এটা আপনারা বোঝেন। এই চ্যালেঞ্জিং যে কারণে সেটাও আপনারা জানেন। এই ক্ষুদ্র কৃষি তার আবার উৎপাদিকা খুব নিম্নতর। আমাদের সে উৎপাদন, আমরা কৃষি নিয়ে অনেক সন্তুষ্টি প্রকাশ করি, এটা সত্য। সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বেড়েছে সামগ্রিকভাবে 1,10,00,000 টন থেকে এখন 3,90,00,000 টন আমাদের খাদ্যশস্য হয়, বিশেষ করে ধান চাল হয়। তো সেই অর্থে তো অনেক উল্লম্ফন, এটা আপনারা বলবেন। কিন্তু যদি একটু ভিতরে যাই, বিষয়টা একটু লক্ষ্য করি, আমাদের উৎপাদনশীলতা কিন্তু খুব কম। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অনেক নিচে আমরা, মানে অনেক উপরে তারা। ধরুন আমি হাঁস মুরগির কথাই বলি, আমাদের গরুর দুধ হয় একটি গরুতে 205 কেজি একটা, মানে দহনকালে তার পিরিয়ডে 2449 কেজি হয় বিশ্ব গড়। বিশ্ব মানে হচ্ছে ধনী, অনুন্নত, উন্নয়ন সব মিলে। আবারও বলি 205 কেজি আমরা, বিশ্বে গড় হলো 2449। ছাগলের দুধ একটা জিনিস যেটা অনেক রোগেরও আমাদের উপকার করে, 38 কেজি পাই একটা ছাগল থেকে, 86 কেজি হলো বিশ্ব গড়। তো মুরগির ডিম প্রতি মুরগিতে কেজি হিসাবে যদি বলি 2 কেজি হয় আমাদের দেশে, আর 10 কেজি হয় বিশ্বে। তার মানে আমি বোঝাতে চাই যে সংখ্যাটা দিয়ে কৃষির উৎপাদিকা কিন্তু খুব এখনো কম। তার মানে আমরা শুধু ভরণ পোষণ কৃষিতেই পড়ে আছি। ভিতরগত পরিবর্তন, হ্যাঁ, হারভেস্টার গিয়েছে, আমাদের আনসার হিসাবে এখানে আছেন, বলবেন অনেক এবারে আমরা হারভেস্টার দিয়েছি, কৃষিতে হারভেস্টার নড়েচড়, উৎপাদিকা কিন্তু অনেক কম। তো আমাদের বাণিজ্যিক কৃষিতে যেতে হলে অবশ্যই প্রচুর উৎপাদন যেতে হবে, তাতে খরচ কমে আসবে, লভ্যাংশ বাড়বে। তার মানে চ্যালেঞ্জটা হলো উৎপাদিকা এখনো কম, পুঁজির স্বল্পতা। যেহেতু লাভ কম, কাজে পুঁজি তো বুঝে নেই। একজন কৃষক একটা হারভেস্টার কিনা, একটা পাওয়ার টিলার কিনা কোনো উপায় নেই ক্ষুদ্র কৃষক। বড় বড় কৃষকরাও যেটুকু লাগে চাষের জন্য একটা পাওয়ার টিলার সারা বছর বসিয়ে রাখবেন, তারা সেটা ক্রয় করতে চান না। পুঁজির স্বল্পতা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা হলো ফসল উপখাতের, বিশেষ করে ফসলের প্রকৃতি নির্ভরতা, আবহাওয়া নির্ভরতা একটা বড় সমস্যা আমাদের দেশে। আজকে বান বন্যা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, আপনার প্রচুর বৃষ্টি হলে ক্ষতি হয়ে যায়। নেদারল্যান্ডে উদাহরণ দিলাম, আবহাওয়ার সঙ্গে জড়িত নেই, সব প্লাস্টিক হাউসে হচ্ছে, গ্রিন হাউসে হচ্ছে, কন্ট্রোল টেম্পারেচার। সেই বাণিজ্যিকই তারা $100 বিলিয়ন সেই কারণে রপ্তানি করতে পারে। আরেকটা দেখুন, আমাদের সেই ভরণ পোষণী কৃষি বৈশিষ্ট্য কিন্তু যায় নাই। আমাদের ফার্মিং সিস্টেমের রিসার্চ এখানে জনাল ভাই আছে, আমি কথাগুলো আমাকে বলতে দিয়েছি, আমি একটু বলি আপনাদের। আমাদের এত ফসল ফলাতে হবে কেন যদি বাণিজ্যিক কৃষিতে? ধরুন আমরা তেল খাই, এখন তো তেল আমদানি করে, আগে তো সরিষার তেল খেতাম আমাদের ছোটকালে, বাবাকে দেখতাম নিয়ে আসতো প্রত্যেক সপ্তাহে ওই সরিষার তেলের বোতল, কি একটা মার্কা পাওয়া যেত, সে যাই হোক। তো আমরা সরিষা, তিল, তিসি, গর্জন এতগুলো করতে হবে। বাণিজ্যিক কৃষিতে তো এরকম ভরণ পোষণের যা যেটুকুলো সেটা করেছে। ডাল, মসুর ডাল তো আমদানি করি, মসুর করি, মুগ করি, খেসারি করি, বুট, কালাই, অরহর, কতগুলা। এই দেশ ফসল ফলানোর কি প্রয়োজন? যদি বাণিজ্যিক কৃষিতে যেতে চাই, ইউরোপ আমেরিকা অনেকেই তো গেছেন, আমাদের এখানে আলাপ করে সবাই গেছে, তারা বছরে করে একটা ফসল, এবং হয় আলু, না হয় গম, মাঠের পর মাঠের গম, তারা সেটা করছে। তো আমাদের একটা সমস্যা, চ্যালেঞ্জ হলো আমাদের ওই ফসল ফলানোর যে ছোট খামারের বৈশিষ্ট্য, ভরণ পোষণের, ওই একটু মোরতাকো লাগালাম, আবার বাঁশও কাটলাম, ওই বাঁশের নিচে মোরতাকো লাগালাম, ওই কৃষিটা কিন্তু আমাদের ওইভাবে রয়ে গেছে। ধান দেখুন, একটা সময় একটা মাঠে কত রকমের ধান দেখবেন, কত রকমের, এটা আমি আপনারা ভালো জানেন আমার চেয়ে, যারা এগ্রোনমিস্ট আছেন বা আমার জানা ভাই বলতে পারবো। কেন সবচেয়ে এমন কয়টা ভ্যারাইটি বের করি না কেন, যেটা স্বল্পতম 120 দিনে হয়, 115 দিনে হয়, এবং সবাই মাঠ ভিত্তিক। এখানে আমার জীবন থাকলে বলে বসবে, এই এক পোকায় ধরলে তো সব খেয়ে ফেলবে। তো ইউরোপ আমেরিকা পোকায় না খেলে আমাদের খেয়ে ফেলবে কেন? আমাদের সেটাও কন্ট্রোল করতে হবে। তো মূল বিষয় হলো কৃষির যে কাঠামোগত ভিত্তিটা, ফার্মিং সিস্টেম কিন্তু এখন পরিবর্তন হয়ে যেতে হবে।
ওই যে ফার্মিং সিস্টেমে জনাল ভাই এতকাল কথা বলেছেন, আমার বেয়াদবি মাফ করবেন, সেই ফার্মিং সিস্টেম কিন্তু পুরো চেঞ্জ করতে হবে যদি বাণিজ্যিক কৃষিতে যেতে চায়। আশা করি আপনার দ্বিমত করার আমি এখন কিছু দেখি না। আরেকটা হলো বড় সমস্যা, পারিবারিক শ্রমিক নির্ভরতা। এই ছোট ছোট কৃষি ছেলে বাপে মিলে করে। বাণিজ্যিক কৃষি তো আর ইনপুটটা হবে পারচেজ ইনপুট বেশি, মানে ক্রয় করে আমি লাগাবো, বিক্রি করে আয় করব। তো এইটার একটা আমি প্রেক্ষাপট দিলাম আমাদের কৃষির বর্তমান বৈশিষ্ট্যতা। আমাদের এত সাফল্য সত্ত্বেও কিন্তু ভিতরগত এই দুর্বলতা এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। তা বাণিজ্যিক করতে হলে কি করতে হবে? সোজা হলো যা আছে এখন খামার আয়তন, এটাকে শিল্প ঘোষণা করতে হবে, কৃষি শিল্প। সেখানে আজকে আমি শিল্প স্টিল মিল করি, আমি আজকে টেক্সটাইল মিল করি, আমি 100, 150, 200 কোটি টাকা বিনিয়োগ করলে কেউ প্রশ্ন করবে না। কৃষিতে আমি 50 কোটি 100 কোটি টাকা কেউ আসলে, কেউ যদি 150 একর জমি কিনতে চায় আমি বাধা দেবো কেন? সেখানে তো আইন আছে, একটা সীমা আছে, সেটি কিন্তু উজ্জ্ব করতে হবে। আমি আমার বন্ধু কৃষিমন্ত্রীকেও বলবো, সেই আজ থেকে 50 বছর আগের কৃষির ধারণা নিয়ে থাকলে তো হবে না। আবহাওয়া নির্ভরতা কমাতে হলে কৃষি বড় করতে হবে, প্লাস্টিক হাউসে অবশ্যই যেতে হবে, এবং প্রযুক্তি এবং যান্ত্রিকায়নে যেতে হবে প্রত্যেকটি স্তরে, উৎপাদন থেকে শুরু করে কর্তন, প্রক্রিয়াকরণ এবং একেবারে বাজার পর্যন্ত আসা, শুধু বাজার না, বিদেশ বাজারে যাওয়া পর্যন্ত প্রক্রিয়ান্বিত সব। এখানে আমার যান্ত্রিকায়নের প্রচুর প্রয়োজন হবে, প্রযুক্তিতে যেতে হবে, এবং কৃষিকে আমি বাণিজ্যিক কৃষির জন্য পুঁজি সরবরাহ করতে হবে। আমি শিল্প করলে নিতে পারি শিল্প ঋণ 50 কোটি, কৃষি খামার করলে আমি কলার বাগান করব 70 একরে, বা ধরুন 50 একর দিয়ে শুরু করলাম, বা 30 একরে। অর্থাৎ যে কথাটা বলতে চাই, এখন আপনি চট করে হয়তো একজন প্রশ্ন করবেন, তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি আমি তাকে কি করব? হ্যাঁ, কৃষককে যেটা করব, স্বেচ্ছায় যারা বিক্রি করতে চাইবেন, কৃষি কিন্তু এখন মনের আনন্দে কেউ করে না। আপনাকে একটা কথা তথ্য দেই, কৃষি পরিবার যারা আছে আমাদের 6.5 কোটি কৃষি পরিবার, কৃষকদের 62% আয় আসে অকৃষিজ খাতে। অর্থাৎ তার ছেলে একটা ওই কাজ করে, দোকানে ইলেকট্রিক ফ্যানের দোকানে কাজ করে, ওই গ্যাস বিক্রি করে, দেশে বেকারি বানিয়েছে। এইটা বিশ্ব ব্যাংকের তথ্য থেকে বলতেছি। আমাদের কৃষকদের যারা আয়, কৃষি হওয়ার কথা প্রধান আয়, সেখানে 62% আসে অকৃষিজ খাতে, আর 38% কৃষি থেকে। তো বাণিজ্যিক কৃষিতে তো আপনি এই চেহারা থাকতে হবে না, উল্টাটা হতে হবে। অর্থাৎ যারা কৃষি করবেন তারা কৃষিকে একবার তার মানে লাভ লোকসান ভরণ পোষণ এইটাই তার পেশা, এবং একসঙ্গে তিনি করবেন 300 টন গম, একসঙ্গে বিক্রি করবেন 200 টন। হ্যাঁ, এখন সুদূর প্রসারী মনে হতে হবে, কথাটাতে আশ্চর্য হতে পারে, কারণ আমরা যেই ফার্মিং সিস্টেমে আছি, যে টেকনোলজি আমার হাতে আছে, আমি এটাই ভাবতে অভ্যস্ত। আমাদের কিন্তু এটা পরিহার করে যেতেই হবে। এখন কত দ্রুত সেদিকে যাব, সেটি হলো আজকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাজার কিন্তু রেডি হয়ে আছে, এত রাস্তাঘাট গ্রামে গ্রামে সংযোগ হয়েছে, আপনারা সকলেই জানেন, কত গ্রোথ সেন্টার, রপ্তানির সঙ্গে যুক্ত মোবাইল ফোন, বাজার কাঠামো তৈরি আছে। এখন আমাদের এই উৎপাদন কাঠামোটাকে কিভাবে দ্রুত স্থানান্তর করা যায়, চেঞ্জ করা যায়, কৃষক যারা কৃষি ছাড়বেন তাদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তাদের ম্যানুফ্যাকচারিং কিভাবে আনা যায়, তাদের ছেলেমেয়েরা কিভাবে আসবে, সেটা এনকারেজ করা উচিত, এবং সেই কাঠামো যেতে হবে। আরেকটি আমি কথা বলি, ব্যক্তি খাত বাণিজ্য যখন বলবেন তখন ব্যক্তি খাতে সরকার বাণিজ্য করতে পারে। সরকার যেটা বাণিজ্য করেছে, চিনি উৎপাদন করেছে, তেল উৎপাদন যেটাই করতে চায়, আপনারা সকলে জানেন, আমি সরকার থেকে বলাটা, বাট এটা সত্য, সরকারের জন্য বাণিজ্য করা মোটেই ঠিক না। কাজে ওই পাট মিল আমি চালাবো, আর ওই জুট মিল চালাবো, আর ওই চালাবো চিনি, কোনোদিনই এটা লাভ হবে না। হলে কি করবেন? যার ব্যবসার কাজ ব্যক্তি, সেই ব্যক্তিকে অবকাঠামো তৈরি করতে হবে, কৃষিতে উৎসাহী করতে হবে, যত উৎপাদন প্রক্রিয়া উদ্যোগ তাকে দেবে। মেকানাইজেশন, আমাদের 3000 কোটি টাকা প্রজেক্ট নিয়েছি গত একনেকে, আমরা যন্ত্রপাতি ক্রয় করব, কৃষকের কাছে বিক্রি করব। তো কৃষকের কাছে বিক্রি করবে বেশ ভালো, কৃষক নয়, আমি তাই উদ্যোক্তা যারা বিএমএ পাস করে আছে, যদি কেউ এই ফার্মে এই মেকানাইজেশন সার্ভিস দিতে, তাকে দেব না কেন? তার কাছে বিক্রি করে দিই, সরাসরি ভাউচার দেয়, সে দোকান থেকে কিনে নেবে। ওই আমাদের এফএস আনসারির থেকে অর্ডার দিয়ে 400-500 হারভেস্টারে তারা বিক্রি করবে। সরকার দিক টাকা, তারা আমাদের কৃষিতে দিতে হবে এই লক্ষ্যে যে ওই দিয়েই আমরা যন্ত্রপাতি রাখবো, দেখাবো, ট্রেনিং দেবো, সেটার দিক কিছু রাখবো।
কিন্তু ওইটা সেল করতে গেলে কিন্তু অনেক আবার এখানে অনেক লিকেজের প্রশ্ন, নানান প্রশ্ন আছে, মান সম্মান তো জানেন আমার দেশের পরিস্থিতি, যে গোড়া থেকেই থেকে আমি আবার একটু পরে আবার একটু আসি, এটা আরো ডিটেইলে আমরা পরে যাবো নিয়ে আরো আসি আর কি। হ্যাঁ, মানে আমরা ওই বাণিজ্যিকরণ বলতে কি বুঝি এবং এখানে এখানে একটা ভয় কাজ করে আর কি, সাধারণত অন্যান্য দেশেও যেটা আছে যে ভয় কাজ করে যখনই আমরা কমার্শিয়ালাইজিং অফ স্মল হোল্ডার ফার্মার্স বলা হয়, তখন একটা ভয় কাজ করে বিশেষ করে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মধ্যে। এটা বোধহয় এক লার্জ স্কেলে চলে যাবে এবং যারা যত অ্যাডভান্টেজ গুলো বিগার প্লেয়ার্স, বড় কৃষকরা এটা বেনিফিট পাবে, এবং ক্ষুদ্র কৃষক যারা একেবারে তাদের খাবার দাবারের সমস্ত কিছু আহার বিহার সব নির্ভর করে কৃষির উপরে, তারা আলটিমেটলি বঞ্চিত হবে। এই ভয়টা একটা বিরাজ করে আর কি। সেই সাথে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আফ্রিকার একটা স্টাডিতে যেখানে দেখানো হয়েছে যে আপনার এই যে কৃষকদেরকে 3টা সিস্টেমে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাবসিস্টেন্স সিস্টেমস, সেমি কমার্শিয়াল সিস্টেমস এবং কমার্শিয়াল সিস্টেমস। এই 3টে ভাগে ভাগ করে তারা এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে প্রোডাক্ট মিক্সের বেলায় এই যে ডক্টর আলম যেটা বললেন আর কি, যে ক্ষুদ্র কৃষক আমরা যে বিভিন্ন ধরনের ফসলটা খাই আর কি, এই যে মানে বিভিন্ন ধরনের চাল টলাই করি আর কি, এই ক্ষুদ্র কৃষকরা মেইনলি সেটার উপর নির্ভর করে তারা ডাইভার্সিফাই করে আর কি, বিভিন্ন ধরনের করে আর কি, বাড়ির আনাচে কানাচে এটা করে আর কি, এবং তাদের মেইন ইনকাম সোর্সটা হয় প্রিডমিনেন্টলি ফ্রম এগ্রিকালচার আর কি। আর যারা সেমি কমার্শিয়াল সিস্টেম তারা কিছুটা মডারেটলি স্পেশালাইজড হয় আর কি। তো আমি আপনার কাছে আবার আসার আগে আমি কিছু অভিজ্ঞতা চাচ্ছি আমাদের ডক্টর আনসারীর কাছ থেকে, যে আপনার এই যে ইনপুট সাপ্লাইয়ের দিক থেকে মানে ক্ষুদ্র কৃষকরা হয়ে থাকে আর কি, তাদেরকে কিভাবে এই কমার্শিয়ালাইজেশন অথবা মেকানাইজেশন থেকে তারা কিভাবে হেল্প হতে পারে, তাদের যে মূল খাদ্য চাহিদাটা সেটা একটু এশিওর করাতে। এই পরিপ্রেক্ষিতে যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। থ্যাংক ইউ প্রফেসর নজরুল ইসলাম। আসলে আজকে এই আলোচনার প্রথম দিকে যখন আমি টাইটেলটা দেখলাম যে কমার্শিয়ালাইজেশন অফ স্মল ফার্মিং সিস্টেম বা ফার্মিং, তখন আমি একটু কনফিউজ ছিলাম। কিন্তু প্রফেসর শামসুল আলম স্যারের মানে প্রেজেন্টেশন শোনার পরে মোটামুটি ভাবে একটা আমি মাইন্ডকে প্রিসাইজ করে ভাবছি যে আমার জন্য আলোচনায় আসাটা খুব সহজ হবে, কারণ একদিকে ক্ষুদ্র কৃষক আর একদিকে হলো কমার্শিয়ালাইজেশন, দুটো বড় বড় চ্যালেঞ্জ। কারণ ক্ষুদ্র কোনো জিনিসকে কমার্শিয়ালাইজেশন করা ইজ নট দ্যাট ইজি, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ ইটসেলফ। অন টপ অফ ইট, ক্ষুদ্র কৃষক যে কারণে কৃষি কাজ করে তাদের নিজস্ব পারপাস আছে, একটা ট্রেডিশন আছে এবং কালচার আছে দেশে। অ্যাকচুয়ালি আমাদের দেশে মোস্ট অফ দ্য কৃষক কিন্তু ক্ষুদ্র, এটা স্যারের আলোচনাতে আমরা দেখলাম। এবং ক্ষুদ্র কৃষক কেন কৃষি কাজ করে? তারা কৃষি কাজ করে দুটো কারণে। তার একটা সেলফ এমপ্লয়মেন্টের জন্য, যেহেতু তার আর কোনো কাজ নাই গ্রামে, আর একটা হলো যে তার পরিবারের খাবার জোগানোর জন্য। এই দুটো কাজ করার পরে যখন এই কাজটা করে যখন তার বাড়তি ফলন হতে হয় অথবা যখন বাড়তি ইনকাম হয়, তখন তার বাচ্চাদের লেখাপড়া, তাদের স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সাংসারিক কাজ করে থাকে। এখন ইস্যুটা হলো যে এই যে কমার্শিয়ালাইজেশনের কথাটা আসছে, আমাদের স্মল ফার্মারের কমার্শিয়ালাইজেশন কিভাবে হবে? আমরা একটা জিনিস লক্ষ্য করছি খুব সুন্দরভাবে, যে আমাদের দেশে কিন্তু এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। আমরা ইদানিংকালে যদি দেখি, এই যে কুরবানির গরুর হাটে এই যে বিশাল নাম্বার অফ গরু আসবে, বড় বড় যে গরু আসবে, এইসব গরু কোথা থেকে আসলো? এইসব গরুগুলো কিন্তু কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু পালেনি। এগুলো কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক তৈরি হয়েছে, অথবা কৃষকের ছেলে অথবা ইয়াং পিপল, তাকে কৃষক বলতে হবে যেহেতু কাজটা কৃষিকাজ। তারাই কিন্তু এগুলোকে পেলে কিন্তু তারা বিক্রি করবে এবং সেখান থেকে প্রফিট জেনারেট করবে, এবং তাদের একটা সাইক্লিক আর্ডারে বছরের পর বছর এই লাস্ট ফিউ ইয়ার্স থেকে করে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা বাণিজ্যিকরণ কিন্তু দিকে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আপনি বলেন কম্পেয়ার করে বলেন ওটা দেশের তুলনায় কতটুকু, হয়তো বড় কিছু নয়। আমরা ইদানিংকালে যে লক্ষ্য করে দেখেছি, সেখানে আমরা দেখতে পাই যে গাভী পালন আরেকটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। অনেকে বিদেশ থেকে গাভী নিয়ে আসছে এবং এই গাভী কিন্তু পালন করছে, অথবা ভালো ভালো সিমেন্ট দিয়ে কিন্তু দেশীয় গরুর উন্নয়ন করে কাজটা শুরু করেছে। আমাদের দেশে মুরগি পালনের কথা যদি বলি, আমাদের দুটো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হলো আমাদের আপনার ইন্টিগ্রেশন হয়ে গেছে, ভেরি লার্জ গ্রুপ, তারা এই সমস্ত মুরগি পালন করছে,
বিশেষ করে আমরা যদি বলি কাজী গ্রুপ আছে, প্যারাগন আছে, এদিকে নরিস আছে, এসিআই, সবাই কিন্তু বড় বড় ফার্ম করে এই মুরগির জন্য যত ইনপুট লাগবে সেগুলো সরবরাহ করছে অথবা নিজেরা ইন্টিগ্রেটেড করে মাংস সাপ্লাই দিচ্ছে। আবার ফরওয়ার্ড লিঙ্কেজের কথা যদি ফরওয়ার্ড লিঙ্কেজ নয় ঠিক, আবার আরেকটা যদি এরিয়া দেখি সেখানে আমাদের দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু ছোট ছোট ফার্ম করে 100, 200, 1000, 5000 ফার্মে কিন্তু কৃষি কাজ করছে, মুরগি পালন করছে। এরা কিন্তু বাণিজ্যিকরণের কারণের জন্য, কারণ তার পরিবারের জন্য কিন্তু এই মুরগিগুলো দরকার নেই এতটা, এগুলো কিন্তু পালবে এবং বিক্রি করবে। আমরা যদি ক্রপের কথা বলি, ক্রপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি নর্থ বেঙ্গলে অর্চার্ড মোস্টলি অনেকেই কিন্তু অর্চার্ড করা শুরু করেছে, যেখানে তারা ভাবছে যে তাদের এই আমের বাগান থেকে, কুনের বাগান থেকে, এই পেয়ারা বাগান থেকে যা উৎপাদন হবে সেটা বিক্রি করবে। এটাও কিন্তু একটা বাণিজ্যিকরণের একটা কনভার্সনের একটা রূপ। ফসলের ক্ষেত্রে যদি বলি, আমরা যদি দেশীয় ফসলের কথা, ভুট্টা উৎপাদন করছে, এগুলো কিন্তু বাণিজ্যিকরণের একটা লোক। তাহলে আমাদের দুটো সিনারি আছে, একটা সিনারি আছে ট্রেডিশনাল ফার্মিং, ফ্যামিলি ফার্মিং এবং তার নিজের সেলফ এমপ্লয়মেন্টের জন্য, আরেকটা হচ্ছে ওখান থেকে বেরিয়েছে এ গ্রুপ অফ ইয়থ যারা ইনিশিয়েটিভ নিয়ে এই কাজগুলো শুরু করেছে। কিন্তু বাণিজ্যকরণের আরেকটা ধাপ যেটা ভ্যালুয়েশন, সেটা নিয়ে হয়তো আমাদের মৃধা ভাই বলবেন, সেখানে কিন্তু কিছু কিছু আমরা নতুন নতুন ট্রেন্ড দেখতে পাই। তবে আমি মনে করি যে এই যে ছোট ছোট ফার্মার আছে, এরা কি কোনোদিনই, যারা সেলফ এমপ্লয়মেন্ট করেছে, তারা কি কোনোদিনই এইসব বাণিজ্যকরণ ইনিশিয়েটিভ আসতে পারবে কিনা? অবশ্যই পারবে। আমাদের একটু আগে স্যার কিন্তু একটু বলছিলেন যে হয়তো বা কেউ কেউ জমিগুলোকে একসাথে করে কিছু করবে। আমিও কিছুদিন আগে একটা ধারা দিয়েছি, সামাজিক কৃষির কথা বলেছি। আমরা যদি একটা এলাকাতে, একটা মোকামে যেখানে একটা ইরিগেশন পাম্প আছে, সেখানে একটা মোটামুটি ভাবে অ্যাসোসিয়েশন বা একটা কলিউশন আছে, সেখানে ফার্মারগুলোকে যদি একসাথে করে একটা প্ল্যান করা হয় যে এই যে 100 একর জমির মধ্যে আমরা প্রায় হয়তো 150 বা 200 কৃষক আছি, আমরা সবাই মিলে প্ল্যান করব আমরা এই 100 একর জমির মধ্যে কি কি ফসল করব। আমরা যদি ডিভাইডেড করে মাল্টিপল ফসল উৎপাদন করতে পারি, সুবিধা হলো এই, হয়তো কোনো বছর ভালো দাম পাবে না কোনো ফসলে, আবার কোনো বছর কোনো ভালো দাম পাবে অন্য ফসলে। তাদের নিজেদের সেলফ এমপ্লয়মেন্ট হবে, তারা ওখানে কাজ করবে এবং সেখান থেকে যে ভালো ফসল উৎপাদন করবে এবং ভালো দামে যেটা বিক্রি করবে, সেটাতে যে বাড়তি লাভ করবে, তার কিন্তু সাস্টেনেবিলিটি চলে আসবে। আমার মনে হয় এই আন্দোলনটা যদি আমরা শুরু করতে পারি, এটাকে আমি সম্ভাবনা হিসেবে দেখতে পাচ্ছি ব্রড বেসে। কিন্তু একটু আগে যে ডিসকাশনটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে অলরেডি মানে দেয়ার আর ইনিশিয়েটিভ, অলরেডি অ্যাক্টিভিটি চলছে, আমাদের সিইওরা এই কাজটা করছে। আবার আরো কিন্তু ইনপুট এরিয়াতে আছে কাজ, যেমন আমি কৃষি বাণিজ্যিকরণ, কৃষি যারা আপনার ইনপুট বিক্রি করে, সেটাও কিন্তু একটা বাণিজ্যিকরণ। গ্রামে গঞ্জে হাট বাজারে ডিলার হয়ে গেছে। আপনার ইদানিংকালে আমরা সার্ভিস প্রোভাইডার দেখতে পারি, তারা চাষ করে দিচ্ছে, ইরিগেশনে আপনি পানি বিক্রি করছে, তারা কম্বাইন হারভেস্টার কিনে তারা হারভেস্টিং সার্ভিস দিচ্ছে, এটাও কিন্তু একটা বাণিজ্যিকরণ। এই ফর্মে কিন্তু বাণিজ্যিকরণ হচ্ছে। কিন্তু আমরা যদি ইউরোপিয়ান ফার্মের কথা বলি, এগুলোর কোনো অস্তিত্ব নাই, কারণ এগুলো ওখানে সাস্টেনেবল হবে না, কারণ ওখানে পার আওয়ারে কিন্তু ওয়ার্কারের কস্ট বা হিসাব বিকাশ করে থাকে, ওখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কেউ টিকতে পারবে না। এইভাবে সাকসেসিভ স্টেজে কিন্তু এগুলো আগাতে থাকবে। আমি মনে করি যে এই বাণিজ্যিকরণের একটা ধারা শুরু হয়েছে, এটাকে প্রভোগ করার জন্য বা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ক্যাশ মানে ক্যাপিটাল সাপ্লাই লাগবে। সেটার ব্যাপারে স্যার একটু আলোচনার কথা বলেছেন। আমি মনে হয় আরো পরবর্তী পর্যায়ে আরো বাকিটা বলবো। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আপনার কথা পরিপ্রেক্ষিতে যেটা আমি একটু বলি, যেটা সাধারণত হয়ে থাকে, যেটা প্রসেস অফ কমার্শিয়ালাইজেশনে যেটা যায় আর কি, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি যেটা বললেন যে ক্ষুদ্র থেকে আলটিমেটলি এই যে ইনিশিয়েটিভ উদ্যোক্তারা যারা আসে আর কি, স্মল স্কেল যারা থাকে তারা নন কমার্শিয়াল থাকে, যে বর্তমানে যেটা আমাদের আছে। এবং আমরা সাধারণত ক্ষুদ্র কৃষি বলতে সাধারণত ক্রপ প্রোডাকশন যারা করে সেদেরকে বোঝায়, কিন্তু নন ক্রপের দিকেও কমার্শিয়ালাইজেশনটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, ফ্রুটস, তারপরে আপনার এই যে এনিম্যাল প্রোডাকশন দিকে আর কি। ক্রপের দিকে যদি যাই আমরা, সেখানে যেখানে নিজের খাদ্য চাহিদাটা, বেসিক ফুড রিকোয়ারমেন্ট যেটা আর কি, সেটা মিলানোর জন্য যদি আমরা সচেষ্ট হই আর কি, তাহলে এই যে আপনি যাদের যে উদ্যোক্তার কথা বললেন আর কি, এদের কতগুলো জিনিস ব্যাপার যেটা আছে সেটা শুরু আসে, কিন্তু তারা অনেক সময় সাস্টেন করতে পারে না বিভিন্ন কারণে, পলিসিগত কারণে, অথবা যখন কমার্শিয়াল করতে যায় তখন তাদেরকে কোয়ালিটি অ্যাসুরেন্সের যখন এগুলো প্রশ্ন আসে, তাদের কমপ্লায়েন্সের ব্যাপারগুলো আসে, তো পৃথিবীর অভিজ্ঞতা থেকে দেখা যায় আলটিমেটলি তারা শাটডাউন হয়ে যায় আর কি। তো পলিসির পার্সপেক্টিভ থেকে আমাদেরকে এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি, যে যারা আসবে আর কি, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা হয়তো মানে তাদেরকে উৎসাহ দিলাম, কিন্তু তারা যাতে সাস্টেন করতে পারে আর কি, সেই ধরনের আমাদের পলিসি মেজারগুলোকে আমাদের নিতে হবে আর কি। তো আমি এবার আসি আমাদের জনাব ইলিয়াস দাস সাহেবের কাছে,
যে কথাগুলো আপনি শুনলেন আর কি, তার পরিপ্রেক্ষিতে ভ্যালু এডিং এর অ্যাসপেক্টসে পার্টিকুলারলি আমি যদি ধরি যে আমাদের ডেইরি প্রোডাক্টস, মানে বিশেষ করে মিল্ক, মানে মিল্ক এবং মিল্ক প্রসেস সেক্টরে, এবং আমরা যেটা জানি যে আমি ইকোনমিক্স এর ছাত্র হিসাবে যেটা হয় কি, যে আমি যদি যারা প্রডিউসার, অনেক প্রডিউসার আছে এবং অনেক কনজিউমার আছে আর কি, কিন্তু এই মাঝখানে প্রসেসররা খুবই খুবই সামান্য কয়েকজন প্রসেসর আর কি। মার্কেটে মানে এগ্রিকালচার ইকোনমিক্স এর কনসেপ্টে যেটাকে বলে অলিগোপলিস্টিক মার্কেট আর কি, খুব সীমিত সীমিত ধরনের প্রসেসররা আছে আর কি। আপনার ওই কৃষকরাও ঠিক মতো বেনিফিটেড হতে পারে না, আবার ভোক্তারাও ঠিক মতো বেনিফিটেড হতে পারে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমি আপনাকে চাইবো, আমি আপনি আসার আগে আমি একটা প্রশ্ন করেছেন শাকিউল ইসলাম মোর্শেদ, আমি তারটা নিয়ে আমি বলি। তার প্রজেক্টে আমি গেছিলাম, যেটা আমাদের জনাব আনসারী সাহেব বলেছেন যে এই যে সামাজিক চাষ, সামাজিক কৃষি ব্যবস্থাপনা আর কি। আমি ওনার মডেলটা দেখেছি, আমি জানি যে শুনেছি যে আরো বাংলাদেশে এরকম ধরনের সামাজিক কৃষির ব্যবস্থা, কোঅপারেটিভ, আগের কোঅপারেটিভ যেগুলো ঠিকমতো ফাংশন করে নাই। তো ওই যে কমিউনিটি বেসড এগ্রিকালচার, সেটাও কিন্তু কমার্শিয়াল হতে পারে। এইটা পরবর্তীতে আরো কোনো একদিন আমরা হয়তো এটাকে আলোচনা করবো। যেমন শাকিউল মোর্শেদ উনি জাস্ট প্রশ্ন করাতে আমার এটা মনে পড়লো, সেই জন্য আমি এটা অ্যাড করলাম। তো আমি এখন আসছি আবার জনাব বৃদ্ধার কাছে। আপনি এই পরিপ্রেক্ষিতে কি বলেন যে এই যে ক্ষুদ্র কৃষক যারা এই ধরনের ডেইরি প্রোডাক্ট কিংবা অন্যান্য পোল্ট্রি, তারপরে আপনার এনিম্যাল প্রোডাক্ট, মিট, এই এদেরকে ভ্যালু এডিং এর জন্য যারা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে চাষ করতে, তাদের বেনিফিটটা কিভাবে এই যে প্রসেসিং কিংবা আপনার আপনার যারা যারা কি বলবো এটাকে আপস্ট্রিমে যারা আছেন আর কি, তারা আপস্ট্রিমে যারা আছেন তারা কিভাবে তাদেরকে বেনিফিটেড দিতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় অলরেডি আমার আগের যারা আলোচক ছিলেন তারা অনেকগুলা কথা বলেছেন এই ব্যাপারের উপরে। তারপরে আমি যদি বলি, আমাদের যদি কৃষির প্রেক্ষাপটটা চিন্তা করি, আমাদের পারিবারিক কৃষি যেটা ছিল এটা নিতান্তই ছিল কিন্তু ধরেন আমাদের ফ্যামিলির ফুড সেফটি নেটটাকে এনশিওর করার জন্য। তারপরে যেটা অতিরিক্ত থাকতো সেটা দিয়ে কিন্তু তার ফ্যামিলির স্বাচ্ছন্দ্য অথবা নিজেকে এমপ্লয়মেন্ট রেখে কাজটা করার জন্য। এখন কিন্তু এখনো পর্যন্ত দুইটা শ্রেণীতেই কিন্তু কৃষকরা বিভক্ত। একটা হচ্ছে যারা প্রান্তিক কৃষক, তারা কিন্তু তার ফুড সেফটিটাকে ফার্স্টে এনশিওর করছে, তার পরবর্তীতে তার এমপ্লয়মেন্টের কোনো স্কোপ নাই, তার জন্য সে ওটা থেকে লেগে আছে, বাট তার প্রাইমারি অবজেক্টিভ এখনো কিন্তু তার ফ্যামিলি ফুড সেফটি নেটটাকে এনশিওর করা। বাট পোল্ট্রি এবং ডেয়ারি ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন যে যারা বাণিজ্যিক পোল্ট্রি এবং ডেয়ারি করছে, বাইরে যারা কৃষক তাদেরকে কিভাবে এই বাণিজ্যিকরণে আনা যায়। প্রথমত আমি যদি বলি, আমাদের দেশের কৃষির থ্রেট কি, দুই ধরনের থ্রেট আছে। একটা হচ্ছে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার, আরেকটা থ্রেট হচ্ছে পিক হারভেস্টিং টাইমে রিয়েল প্রাইসটা না পাওয়া। কৃষক কেন তার উৎসাহ হারিয়ে ফেলে হলো যখন হারভেস্টিং টাইম শুরু হয় তখন প্রোডাক্টের প্রাইসটা পড়ে যায়, তখন কিন্তু তার ওখানে ভালো কমার্শিয়ালি বেনিফিটেড হয় না বলে সে তার ফ্যামিলির প্রয়োজনে যতটুকু করা দরকার সে নিজেকে ওইটুকুর মধ্যে গুটিয়ে রাখতে চায়। এর বাইরে কিন্তু সে বাণিজ্যিকভাবে ওই কৃষিতে সময় বা বিনিয়োগ করতে চায় না। বাট আমি যেটা আশার আলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এখন কিন্তু অনেক গ্রামের যেহেতু এমপ্লয়মেন্টের প্রয়োজন আছে, সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, ইয়াং জেনারেশন কিন্তু যতটুকু বাণিজ্যিকরণে ঢুকছে তারা বাণিজ্যিক কৃষির কারণেই ঢুকছে। ইয়াং জেনারেশন কিন্তু পারিবারিক ফুড সেফটিকে মাথায় নিয়ে শুধু এগ্রিকালচারের মধ্যে ঢুকছে না। আপনি একটু আগে কিন্তু কোরবানি গরুর উদাহরণ দিয়েছেন, অথবা আমি যদি গাভীর কথা বলি, আমরা কিন্তু ছোট ছোট স্মল অনেক ডেয়ারি ফার্ম আছে যাদের কাছ থেকে মিল্ক কালেকশন করে থাকি। এটা কিন্তু বাণিজ্যিকভাবেই তারা করে থাকে, এটা কিন্তু আর পারিবারিক ফুড সেফটি নেটের বিবেচনা থেকে করছে না। বাট আমি যদি এটাকে ফ্লারিশ করতে চাই, একটু আগে যেটা শামসুল আলম স্যার বললেন, নেদারল্যান্ডের এক্সাম্পল উনি দিয়েছেন, আমি মনে করি হ্যাঁ আমাদের একটা দেশ, আমরা যদি আজকে থেকে ধরেন 10 বছর আগেও কিন্তু কৃষিকে কিন্তু আমরা পারিবারিক পেশা অথবা ফুড সেফটির জন্য দেখতাম। এটা যে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, এটা যে একটা শিল্প হতে পারে, সেই ধারাটাও কিন্তু শুরু হয়েছে বিগত মোর দেন ডেকেড, হয়তো খুব বেশি দিন হবে না। আপনি যদি আজকে এই উদ্যোগ নেন, আমি আবার বলবো আমরা ফিরে তাকাই যদি থাইল্যান্ডের দিকে, আমরা তো নেদারল্যান্ড অনেক দূরে যাব না। থাইল্যান্ডের যতটুকু কৃষি প্রসেসিং হয়ে থাকে অথবা কৃষকরা ওখানে বাণিজ্যিকভাবে যতটুকু কৃষি হয়, তারা কিন্তু বোগেনভেলিয়া গাছ রপ্তানি করে, ফুল রপ্তানি করে, ইভেন তালের শ্বাস সেটাকেও কিন্তু ক্যানিং করে
বিদেশে রপ্তানি করে থাকে। তাহলে আমরা আমাদের দেশে এত মানুষ, আমাদের যতটুকু জমি সীমাবদ্ধতা থাকুক না কেন, আমরা যদি এই দিকে উদ্যোগ নেই তাহলে কি করতে হবে? প্রথমত কৃষককে অ্যাসুরেন্স দিতে হবে যে তার উৎপাদিত যে প্রোডাক্ট সেটা হারভেস্টিং টাইমে তার বাণিজ্যিক যে ভ্যালুটা সেটা সে নিশ্চিতভাবে পাবে। তার জন্য কি হবে? আমাদের সাপ্লাই চেন, ডোমেস্টিক মার্কেটকে বিবেচনা করলে সাপ্লাই চেনে হয়তো কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে যদি আমরা মিডলম্যানকে কাট ডাউন করি। বাট আমি যদি রিয়েলি ইন্ডাস্ট্রি দিকে ধাবিত করতে চাই, নতুনভাবে যদি ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করি ফ্রম লোকাল এবং ফরেন, অথবা বাংলাদেশের যারা শিল্প এটাকে যদি শিল্পে রূপান্তরিত করতে চাই, একসময় সরকার কিন্তু বেসিক ইন্ডাস্ট্রি করেছিল ছোট ছোট ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য। তাহলে আমি আমার এই অ্যাগ্রো প্রসেসিং এর জন্য যদি যে এলাকায় কৃষি সমৃদ্ধশালী ওখানে যদি এই উদ্যোগ গ্রহণ করি, আজকে ধরেন যেখানে ভুট্টার চাষ, সরকার অনেক সময় বাণিজ্য কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়, আমাদেরকে অনেকবার মানে মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন ভুট্টা নিয়ে কিছু করা যায় কিনা। অবশ্যই করা যায়। আমরা বাংলাদেশে বসেও কিন্তু বিদেশি ভুট্টা, বেবিকর্ন, যেটা আমি 5 স্টার হোটেলে সার্ভ করা হয় অথবা সালাদে খাওয়া হয়, অথবা আমরা বিভিন্নভাবে বাজার থেকে কিনা আমরা কনজিউম করে থাকি, এই বেবিকর্ন থেকে ধরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু ভুট্টা থেকেও করে রপ্তানি করা যায়। তাহলে কি করতে হবে? প্রথমেই যদি আমি এখানে যে প্ল্যানিং কমিশনের স্যারকে বলবো, আমরা যদি সত্যিকার অর্থে কৃষিকে বাণিজ্যিকরণ করতে চাই, এটা কিন্তু লাইকে যেরকম টেক্সটাইলকে বলা হচ্ছে যে নিট কম্পোজিট অথবা টেক্সটাইল কম্পোজিট, আমাদেরকে এখানে কিন্তু বলতে হবে এগ্রি কম্পোজিট, যেখানে আমাকে কিন্তু ফার্মারের উৎপাদন, সে বীজ থেকে শুরু করবো, আমি বীজ, অ্যাগ্রোবেট কেমিক্যাল, ফার্মারের উৎপাদন, ফার্মারের হারভেস্টিং এর জন্য ইকুইপমেন্ট বাণিজ্যিকভাবে, তারপর হলো প্রসেসিং, সেটা লোকাল মার্কেটিং এবং এক্সপোর্ট। আমরা যদি পুরোপুরি কম্পোজিট আকারে যদি কৃষিকে এইভাবে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে কৃষিকে বাণিজ্যিকরণ করা সম্ভব। আজকে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, যদি একটু আগে আপনি মুরগির উদাহরণ দিয়েছিলেন যে বাংলাদেশে 2 কেজি, বিদেশে 10 কেজি, অবশ্যই আমি কিন্তু বাংলাদেশ থেকে আমরা প্রতিদিন প্রায় 6 লক্ষ পিস ডিম কনজিউম করে থাকি ফর আমাদের বেকারি প্রোডাক্ট মানে প্রডিউস করার জন্য, এবং এটাকে আমরা দেশে এবং বিদেশে রপ্তানি করি। আমি কিন্তু যখন বিদেশে কম্পিটিশন করি অবশ্যই আমাকে কিন্তু ব্যাক পেতে হয়। ফলে আমাদের দেশের যদি প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আমাদের কিন্তু প্রোডাক্টের প্রাইস কমবে, বাট কৃষকেরও কিন্তু বেনিফিটেড হবে, বিকজ তার ওভারঅল কিন্তু ফাইন্যান্সিয়াল গেইনটা বেড়ে যাবে। ফলে আমাদের ইল্ড, গুড ভ্যারাইটি, এবং আমরা যদি গাভীর দিকে যাই, স্যার একটু আগে উদাহরণ দিয়েছিলেন যে আমাদের দেশে হলো 205, বিদেশে হলো 2400। আমরা রিসেন্টলি দেখলাম ইসরায়েলে একটা গাভী, ওখানে কিন্তু গ্রিনল্যান্ড নেই, ঘরের ভিতরে গাভী লালন পালন করা হয়, প্রতিদিন একটা গাভী দুধ দেয় 60 লিটার, আমাদের দেশে সেটা অ্যাভারেজ হচ্ছে 6.5 লিটার। আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কিছু আছে, ওটাকে যদি সংগ্রহ করে আমরা যদি আমাদের কৃষকদের মধ্যে এটা সহজলভ্য করি এবং তার উৎপাদিত প্রোডাক্টটাকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে দেশ এবং বিদেশে এটাকে বাজারজাত করি, তাহলে কিন্তু আমাদের এই কৃষিকে বাণিজ্যিকরণ করা যাবে। এটা করতে গেলে হ্যাঁ, আমাদের প্রাকৃতিক দুর্যোগ আছে, তার জন্য কিন্তু আমাদের গ্রিন ফিল্ড তৈরি করতে হবে। আমাদের যেটা বলা হলো, আমাদের অতিবৃষ্টি হয়, বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায়, আমরা যদি গ্রিন হাউস তৈরি করে থাকি লো কস্টে, আমরা যখন এগ্রিকালচারাল জন্য মানে পোলট্রি হাউস নিয়ে আসি বিদেশ থেকে, 0 ডিউটিতে নিয়ে আসি, আমরা যখন মানে গ্রিন হাউসের জন্য নিয়ে আসবো, ওখানে কিন্তু ডিউটিও পে করতে হয়। গভর্নমেন্ট যদি ওই জায়গায় সাবসিডি দেয়, গ্রিন হাউসকে যদি উৎসাহিত করে, তাহলে কিন্তু এখানে যারা ইন্ডাস্ট্রি তারাও কিন্তু বাণিজ্যিকভাবে এটা করবে। হ্যাঁ, আমাদের ভয়টা কোথায় হলো, যেটা কি বড়দের হাতে চলে যাবে কিনা, প্রান্তিক কৃষকের জন্য কি হবে। আপনি যদি এই জিনিসটাকে অ্যাভেলেবেল করেন, অথবা গ্রিন হাউস যারা তৈরি করবে, এসিআই এর মতো যদি কোম্পানি, তারা যদি বাংলাদেশে গ্রিন হাউস ম্যাটেরিয়াল প্রোডাকশনে চলে যায়, তাহলে কিন্তু দেশের প্রান্তিক কৃষকও কিন্তু তার 1 বিঘা জমির জন্য, আধা বিঘা জমির জন্য গ্রিন হাউসও কিনতে পারবে। তাহলে কিন্তু আমাদের দেশে এই কৃষিকাজ বাণিজ্যিকভাবে হবে, এখানে নতুন উদ্যোক্তা তৈরি হবে। আমাদের এখানে কিন্তু পারিবারিক ব্যবসা অথবা পারিবারিক ফুড সেফটি নেটের বাইরে গিয়ে এটাকে বাণিজ্যিকভাবে চাষাবাদ হলে এটা দিয়ে কিন্তু দেশের চাহিদা মিটবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, এবং আমরা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারবো। আজকে ধরেন IQF, এটা পৃথিবীর কিন্তু কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা চায়না বলেন, থাইল্যান্ড বলেন, অথবা ইউরোপ বলেন। IQF এর মাধ্যমে প্রত্যেক দেশ থেকে শাক সবজি ইনস্ট্যান্টলি কিন্তু এটাকে ফ্রিজিং করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি পোলট্রি বলেন, মিট বলেন, আমরা যদি IQF কে নিয়ে আসি অনেক বেশি করে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের বাজারে, বিদেশের বাজারে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোকে বাজারজাতকরণ করতে পারবো। আমি মনে করি আমাদের বাজার
মধ্যপ্রাচ্য আমাদের তৈরি করা বাজার আছে, ওখানে কিন্তু তাদের ওখানে কৃষিকাজ ওইভাবে হয় না। আমরা মধ্যপ্রাচ্যের বাজারটা কিন্তু পুরোপুরি ইউরোপ থেকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা কিন্তু ওখানে ব্যাপকভাবে কিন্তু আমাদের যেহেতু আমাদের মানে ওয়েজেস লো, আমাদের ন্যাচারাল গ্যাস আছে, আমরা কিন্তু এই জিনিসটাকে কাজে লাগাতে পারি যদি এটাকে আমরা কম্পোজিট আকারে এগ্রি কম্পোজিট আকারে কিন্তু উদ্যোগ গ্রহণ করি। তাহলে এতে করে প্রান্তিক কৃষক বেনিফিটেড হবে, এগ্রিকালচারাল সেক্টর উন্নত হবে এবং আমাদের রপ্তানি যে ডাইভার্সিফিকেশন যেটা দরকার, আমরা এখন রপ্তানির 80% আসে আরএমজি থেকে, আর বাকিটা কিন্তু অন্যান্য সেক্টর। আমি মনে করি এই ডাইভার্সিফিকেশন হবে এবং একটা সেক্টরের উপর যে থ্রেট, সেই থ্রেট থেকে আমরা বেরিয়ে যেতে পারবো এবং নতুন নতুন অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। রুরাল এমপ্লয়মেন্ট যেটা মাইগ্রেশন টু দ্য সিটি, এটা টোটালি বন্ধ হয়ে যাবে। নিজের বাড়িতে থেকে নিজের গ্রামে থেকে কিন্তু বাণিজ্যিক কৃষিতে অংশগ্রহণ করতে পারবে। এতে করে কিন্তু রুরাল ইকোনমি আরো স্ট্রং হবে। আমাদের এতে কিন্তু ধরেন পুষ্টি চাহিদা মিটবে এবং ফরেন কারেন্সি ডেফিসিট অনেকটা কমে যাবে, আমদানি নির্ভরশীলতা কমে যাবে। আমার মনে হয় আমি অনেক পয়েন্টের অবতারণা করেছি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অন্যান্য বক্তাদের কাছ থেকে আরো সুন্দর সুন্দর পয়েন্ট শুনবো। সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন আর কি। আলটিমেটলি মানে আমরা যদি রুরাল কেন্দ্রিক হয় আর কি, আমরা রুরাল কেন্দ্রিক যদি এগ্রো প্রসেসিংটা করতে পারি তাহলে সেখানে রুরাল ডেভেলপমেন্টে হেল্প হবে আর কি। তো আমি একটু ডক্টর জয়নাল আবেদিন আনতে চাই এর মধ্যে, যে মানে উনি হচ্ছেন ফার্মিং সিস্টেম স্পেশালিস্ট আর কি, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং উনি বিসেফ ফাউন্ডেশনের প্রধান, উনি প্রেসিডেন্ট। সেই হিসাবে আপনি শুনলেন সবকিছু আর কি, যে আমাদের ক্ষুদ্র কৃষক এবং ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, এবং যেটা আমাদের বললেন যে আমাদের ফার্মিং সিস্টেম কনসেপ্টটাকে একটু মানে চেঞ্জ করা দরকার আর কি, ধারণাটা। সুতরাং সেই পার্সপেক্টিভে আপনি যদি খুব সংক্ষেপে বলবেন আর কি। আমি এরপরে কিছু যারা দর্শক শ্রোতা আছেন তাদের অনেক প্রশ্নগুলো আছে, আমরা সেইটাকে একটু অ্যাড্রেস করে তারপরে আমরা গিভেন দ্য টাইম আমরা শেষ কথাগুলো শুনবো, এবং আলটিমেটলি কিছু যদি আমরা এটা সামারি করতে পারি যে এখান থেকে কি বেরিয়ে আসলো, সেটা আমাদের প্রফেসর শামসুল ইসলামকে আমরা যদি তুলে ধরতে পারি আর কি। আপনি জাস্ট আপনার মাইক্রোফোনটা অফ করা আছে, মাইক্রোফোনটা অন করে বলেন যে ফ্রম দি ফার্মিং সিস্টেমস পার্সপেক্টিভ কৃষি বাণিজ্যিকীকরণে কি করা উচিত এবং কি করা উচিত না। মাইক্রোফোনটা অন আছে এখন মনে হয়। থ্যাংক ইউ প্রফেসর নজরুল ইসলাম। প্রথম কথা হলো যে আমি এই দুইজন খ্যাতনামা ইকোনমিস্ট আর দুইজন খ্যাতনামা ব্যবসায়ী এন্টারপ্রেনিউর, এদের মাঝখানে আমি একজন চাষাবাসা মানুষ আসলে নিজেকে আসলে আজকের এই বিষয়বস্তুর উপরে আপনাকে নিয়েই তো আমাদের যত কথাবার্তা, আমাকে নিয়ে এটাই কথা আর কি, আমাকে নিয়ে যত কথাবার্তা বুঝি, আমাকে নিয়ে যেহেতু কথাবার্তা মূল জিনিসটা কমার্শিয়ালাইজেশনের, আমি মনে করি একটা মূল জিনিসটা হলো যে আমার মোটিভটা কি, আমি একজন কৃষক কি জন্য উৎপাদন করব। এইটা তো আপনারা বলেছেন যে প্রফিটটা হলো মূল জিনিসটা, ড্রাইভিং ফোর্স, যে আমি কমার্শিয়ালাইজেশনে থাকবো না সেমি কমার্শিয়াল থাকবো না কোথায় থাকবো, এবং আমার রিস্ক আনসার্টেনটি ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে প্রফিট আমার এটার মোটিভ। কিন্তু সে যখনই প্রফিট করতে যাব তখনই আমার বাজারে ঢুকতে পারতেছি কিনা আমি, সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার উৎপাদিত পণ্য আমি বাজারে ন্যায্য দামে বিক্রি করতে পারতেছি কিনা। তো তার জন্য দরকারটা হলো বাজার ব্যবস্থাপনাকে আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক করতে না পারতেছি, ফাংশনাল না করতে পারতেছি। আমি একজন ছোট কৃষক আছি, আমি আমার উৎপাদিত পেঁয়াজ, আমি বারবার পেঁয়াজের কথা বলি প্রত্যেকদিন, কারণ আমার বাড়ি পেঁয়াজের এলাকায়, তো কিছু মনে করবো না। আমার পেঁয়াজটা আমি সঠিক দামে বিক্রি করতে পারতেছি কিনা, আমার বেগুনটা আমি সঠিক দামে বিক্রি করতে পারতেছি কিনা, এটাই আমার কাছে মনে হয় যে আপনি যদি আমাকে কমার্শিয়ালাইজেশন বলেন, বাণিজ্যিকীকরণ বলেন, আমি ওটাই বুঝি। আমি উৎপাদন করব বাজারের জন্য, আমার প্রফিটটাকে কতখানি আমি ম্যাক্সিমাইজ করতে পারি, যাতে করে সেই প্রফিট থেকে আমি দরকার লাগলে আমি যে ফসলটা করতে পারলাম না সেই ফসলটা আমি কিনে নেবো। আমি এবং আমার এবং এইটা করার জন্য যে আমার ইনপুট মার্কেটের মধ্যেও আমার একটা অ্যাক্সেস আছে। ইনপুট মার্কেটে এরকম আপনারা হারভেস্টার বলতেছেন, পাওয়ার টিলার বলতেছেন, পানি সেচের ব্যবস্থা আছে, বা সার কিনতে যাব ইত্যাদি, এই সবগুলোই ইনপুট মার্কেট। এইটা মোটা দাগে আমি বুঝতেছি, এবং তার জন্য যেটা আমি মনে করি যে
যে একটা ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট থাকার দরকার, যে আমরা টেকনোলজি অ্যাভেলেবিলিটি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি আজকে শামসুল আলম সাহেব বললেন যে উৎপাদন ক্ষমতা, আমাদের প্রোডাক্টিভিটি এত কম, কিন্তু এই কমটার কিন্তু পিছনে আমাদের টেকনোলজি একটা মূল জায়গা, কিন্তু টেকনোলজি এবং তার ম্যানেজমেন্ট, এই দুটো জায়গাতেই আসলে আমাদের বড় রকমের ঘাটতি রয়েছে। সেই জায়গাটায় আমাদের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে গেলে যেরকম ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন, সেগুলোও ফাংশনাল থাকা দরকার, এবং সেই সাথে বাজার ব্যবস্থাপনাটা ঠিক থাকা দরকার, এবং প্রযুক্তি আমার কাছে থাকা দরকার, যাতে করে আমি উৎপাদন বাড়াতে পারি, আমার প্রফিটটাকে যেটা আমি করতে চাই ছোট কৃষক হিসেবে সেই জায়গাটা আমি প্রফিট করি। আমি আসলে অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমরা শামসুল আলম সাহেব এবং আমাদের বাকি দুইজনের কাছ থেকেই শুনবো বরঞ্চ। শামসুল আলম সাহেব যে পলিসি মেকার, ওনার পলিসিকে প্র্যাকটিসে যদি রূপান্তর করতে গেলে আমাদের দেখতে হবে ওর বাধাগুলো কোথায় আছে, আর সেই সাথে পলিসি মেকার যারা আছেন এবং যারা এই যে বড় বড় প্লেয়ার্স আছেন, মির্জা সাহেব বা আনসারি সাহেব এবং আপনি প্রফেসর সাহেব, আপনি এগ্রি বিজনেস নিয়ে কাজ করেন, আমাদের আসলে একটা কমন আন্ডারস্ট্যান্ডিংও আসা দরকার। আমার কাছে মনে হয় যে কিছুটা আমাদের মধ্যে এখনো এই আন্ডারস্ট্যান্ডিং গুলা ভিতরে কিছুটা ফাঁক ফোকর রয়ে গেছে, যে আমরা সবাই একই জিনিস বুঝতেছি কিনা, যে স্মল ফার্মার কমার্শিয়াল করতে গেলে আমরা কি বুঝতেছি এবং কি ইন্ডিকেটর দিয়ে সেটাকে আমরা বুঝবো যে হ্যাঁ আমার কমার্শিয়াল হচ্ছে। এই জায়গাগুলো আসলে আলোচনা করে আমার পলিসি মেকার যিনি আছেন তার কাছে আমাদের ইয়ে করা দরকার। আমি লাস্ট কথা বলি, ফার্মিং সিস্টেমস এর কথা বলেছেন, লজ্জা পাওয়ার কিছুই নেই, আমিও লজ্জা পাই না ফার্মিং সিস্টেমের গবেষক হিসেবে। আমি মনেই করি যে কৃষককে লাভবান করার জন্য ফার্মিং সিস্টেম, এটা পিছনে টেনে ধরার জন্য না, সামনে আগানোর জন্য। ফলে আমরা যখন সামগ্রিক পরিবেশ যখন এবং আমার পলিসি যখন ফেভারেবল হবে, ফার্মিং সিস্টেমসও এটা ইভলভ হবে। আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ ডক্টর জয়নুল আবেদিন। আসলে এই যে কমার্শিয়ালাইজেশন কিন্তু বিভিন্ন ধরনের ডেফিনিশন আছে, পার্টিকুলারলি রিসার্চাররা বিভিন্নভাবে মেজার করতে চায় যে কোন পর্যায়ে গেলে পরে আমরা বলবো যে এটা কমার্শিয়ালাইজ হয়েছে। এটা কি আমি একটা কথা বলতে, নজরুল ইসলাম স্যার আমাকে একটা কথা বলার সুযোগ দেবেন? জি জি বলুন। যে কথাটা হলো যে দুইটা আইডিয়া, যে কমার্শিয়ালাইজেশন ছোট ফার্মে হবে না আমরা বড় ফার্ম করতে হবে, না কি করতে হবে, অথবা এই জায়গাটা আবার ইয়েটা হলো যে আমাদের এটা ফার্মের আকার পরিবর্তনটা আসলে পরিস্থিতির উপরে নির্ভর করে হবে, এটা জোর করে কেউ করতে পারবেন না। কিন্তু আমরা যেটা করতে পারি, ফ্যাসিলিটেট করতে পারি, সেটা হলো আমাদের কৃষকদেরকে একত্রিত করা। যে কৃষকদেরকে যদি, যেটা আনসারি সাহেব বলেছেন, কৃষকদেরকে যদি আমরা অর্গানাইজ করতে পারি যে একটা এলাকায় কৃষকদেরকে একটা করে একটা প্রযুক্তি করবে এবং তারা বাজারের উপরে তাদের নিয়ন্ত্রণ স্থাপন করবে এবং তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য যা ব্যবস্থা হবে সেটা দিবে, সেইটার জন্য দরকার আমাদের পিসেফ ফাউন্ডেশন এবং শাকিল মিল্লাত মুর্শেদের প্রতিষ্ঠান আছে। আমরা কমিউনিটি এন্টারপ্রেনিয়রশিপের কথা বারবারই আমরা বলে আসছি আগে, সেই জিনিসটাও আসলে আমার পলিসির মধ্যে যদি আসে যে আমার কমার্শিয়ালাইজেশনের জন্য আমরা কৃষকদেরকে মোবিলাইজ করতে চাই, তাহলে আমার কমার্শিয়ালাইজেশন, ছোট কৃষকদের কমার্শিয়ালাইজেশন ত্বরান্বিত হতে পারে। আমাদের মধ্যে আরেকজন অতিথি এসেছেন আর কি, জনাব ডক্টর বখতিয়ার, উনি এক্সিকিউটিভ চেয়ারম্যান বিআরসি। আমি জানি না উনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পারলে আপনার মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আপনার মাইক্রোফোনটা অন করেন। আমি জাস্ট, আমরা অনেক দূর এগিয়ে গেছি, প্রায় শেষের দিকে আর কি। আমি আপনার কাছে যদি বলতে পারেন আর কি যে এই আমরা ক্ষুদ্র চাষীদের বাণিজ্যিকরণ কিভাবে করা যায় আর কি, তো এই ব্যাপারে মানে আমাদের গবেষণার দিক থেকে আর কি কিছু যদি আপনার হয়ে থাকে। শুনতে পাচ্ছেন আমাকে? খুব সংক্ষেপে যদি একটু ধারণা দেন এবং কি ধরনের আমরা এই পর্যন্ত কাজ করেছি, বিশেষ করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে আর কি।
আমরা এ পর্যন্ত আপনাকে জাস্ট বলি আমরা এ পর্যন্ত কি আলাপ করেছি। এ পর্যন্ত আমরা আমাদের মাননীয় সিনিয়র সেক্রেটারি জনাব শামসুল আলম বলেছেন যে কৃষি বাণিজ্যিকরণ বলতে আমরা কি বুঝি, কি ধরনের হওয়া উচিত, অন্যান্য দেশের সাথে কম্পারিজন করা হয়েছে এবং আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারে ডক্টর আনসারি কন্ট্রিবিউট করেছেন এবং ফরওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারে জনাব ইলিয়াস নির্ধা উনি কন্ট্রিবিউট করেছেন এবং মোটামুটি ফার্মিং সিস্টেমের পার্সপেক্টিভ থেকে এবং মার্কেটিং আর কি, মানে বাজারজাতকরণের ব্যাপারেও ইম্পর্টেন্স দিয়ে আমাদের জনাব বলেছেন আর কি। তো আপনি আমাদের এই গবেষণার দিক থেকে এই বাণিজ্যিকীকরণের ব্যাপারে কি ধরনের আমরা ফাইন্ডিংস এবং রিসার্চের আউটপুট আছে কিংবা কি ধরনের স্ট্র্যাটেজি আছে সেই সম্বন্ধে যদি একটু ধারণা দেন। ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলাম এবং আমাদের সিনিয়র সচিব শামসুল আলম স্যার রয়েছেন, আমাদের আনসারি জয়নাল সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, আমি এটা মানে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যারা স্মল হোল্ডিং কমার্শিয়ালাইজের কথা বলতেছি এটা আসলে অনেকগুলো বেনিফিট রয়েছে, বিশেষ করে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য এবং রুরাল পিপুলদের লাইভলিহুড ইমপ্রুভমেন্ট এবং ফুড সিকিউরিটির জন্য অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের বর্তমান সরকারও আমাদেরকে বিশেষ করে এই কমার্শিয়ালাইজেশনের জন্য বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে শুনে খুশি হবেন যে আমরা বিশেষ করে দেশের এবং দেশের বাইরে কমার্শিয়ালাইজেশনের জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস একটা বড় ধরনের আমাদের বাধা ছিল, যেটা আমরা গত এই মাসে আমরা একটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের একটা নীতিমালা তৈরি করতে যাচ্ছি, যেটা আমাদেরকে দেশ এবং দেশের বাইরেও এই যে আমাদের বাণিজ্যিকরণের কথা বলতেছি সেটা আমাদেরকে ত্বরান্বিত করবে। একটা বড় যে আমরা গবেষণায় বেসিক্যালি আমরা তো বিভিন্ন প্রযুক্তি ডেভেলপ করে থাকি এবং আমাদের এই প্রযুক্তিগুলো যাতে ক্ষুদ্র মাঝারি লেভেলে হোক বা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হোক, এটা আমরা বাণিজ্যিকরণ করি শেখে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের গবেষণা কার্যগুলো পরিচালনা করে থাকি। এবং আমরা ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী গত 6ই জুলাই আমাদের কানাডার প্রভিন্সিয়াল সাসকাচুয়ান প্রভিন্সিয়াল এগ্রিকালচার মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং সেখানে আমাদের বিশেষ করে কমার্শিয়ালাইজেশনের ব্যাপারে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং একটি সুখবর হলো যে ক্যানাডা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সাসকাচুয়ান প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কৃষিমন্ত্রী ওনারা আমাদেরকে লিখিতভাবে ওনারা আমাদের আম নেওয়ার জন্য তারা কিন্তু আমাদেরকে পারমিশন দিয়েছেন এবং আমরা চেষ্টা করছি এই বছর যদি সম্ভব না হয় সামনের বছর যাতে আমাদের যে ম্যাঙ্গো, আমাদের অনেক গুড কোয়ালিটির ম্যাঙ্গো রয়েছে যেখানে আমরা 10 থেকে 12 লক্ষ টন প্রায় উৎপাদন করে থাকি। অবশ্য আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তারা 16-17 টন আর 16-17 লক্ষ টন আম উৎপাদন করে প্রায় 1 লক্ষ টন তারা কিন্তু মিডল ইস্টে তারা কিন্তু তারা এক্সপোর্ট করে থাকে। বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। তবে ক্ষুদ্র এবং মাঝারি চাষীদের জন্য যেটা বললেন যে ফার্মিং সিস্টেম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা বড় ধরনের প্রকল্প আমাদের চলতেছে, যেটা এনএটিপির অর্থায়নে। সেখানে আমরা ক্ষুদ্র প্রান্তিক চাষীদের বিভিন্ন ধরনের টেকনোলজি, যেমন আমাদের হোমস্টেড গার্ডেনিং এর জন্য বলতেছি, আমরা হাঁস মুরগি চাষাবাদের জন্য বলতেছি, আমরা মৎস্য চাষাবাদের জন্য আমরা কাজ করতেছি এবং যেগুলো কুইক গ্রোয়িং যে সমস্ত ভেজিটেবল রয়েছে সেগুলোকে কিন্তু আমরা অনেক গুরুত্ব দিতেছি, যাতে আমাদের ক্ষুদ্র মাঝারি চাষি ভাইরা তারা যাতে উৎপাদন করে তারা যাতে লোকাল মার্কেটে তারা সেল করে তারা যেন আর্থিকভাবে লাভবান হতে পারে। তবে বিষয় আমি একটা কতগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জ মনে হয়েছে, সেটা হলো যে আমাদের এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট এটা একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমার মনে হয় যে শামসুল আলম স্যার বলেছেন যে গভর্নমেন্টের এক্ষেত্রে পলিসি কি বা গভর্নমেন্ট কিভাবে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট সাপোর্ট করতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা আমার কাছে মনে হয়েছে এটাকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই তাহলে লিঙ্কেজ বিটুইন এগ্রি বিজনেস ফার্ম অ্যান্ড ফার্মার্স, এই লিঙ্কেজটা আমাদেরকে খুব শক্তভাবে আমাদের তৈরি করতে হবে, যেটা খুবই আমাদের এখানে ফ্রাজিল। এগ্রি বিজনেস ফার্ম এবং ফার্মারদের মধ্যে যে লিঙ্কেজ, তারপর মার্কেট এক্সেস ইমপ্রুভমেন্ট, মার্কেটটাকে আমাদেরকে ইমপ্রুভমেন্ট করবে। আর একটা হতে পারে যে আইসিটি বেস, আমাদের সেলফোন বেসড আমাদের প্রাইস ইনফরমেশন সিস্টেমও যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো কৃষক বুঝতে পারবে যে তার প্রোডাক্ট কি দামে কোথায় যাবে। তো আমার মনে হয় যে
গভর্নমেন্ট ওইভাবেই আমরাও রিসার্চে এবং পলিসি লেভেলও কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, যাতে আমরা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের আমাদেরকে যাতে তৈরি করতে পারি এবং তাদেরকে লাভবান করতে পারি। এবং এটা আমাদের শুধু দেশের মধ্যে না, দেশ এবং দেশের বাইরেও আমরা উভয় ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের যেটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোকে যাতে আমরা দেশীয় বাজারে এবং বিশ্ব বাজারে আমরা যাতে তাদেরকে আমরা পরিচিতি করতে পারি বা আমরা তাদেরকে সেল করতে পারি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর বখতিয়ার। বহু আমি দেখতে পাচ্ছি যে শ্রোতা দর্শক অনেক প্রশ্ন আছে। আমি শুরুতে আমার বলা উচিত ছিল যে টপিকটা যেটা এত বড় আর কি, এটা অল্প পরিসরে এটা মানে শেষ করাটা খুব ডিফিকাল্ট আর কি, এবং এটা অনেক ইস্যুগুলো আছে। তো এটাও আমি যেটা বুঝতে পারছি যে আমাদের অনেক গবেষণা হওয়া দরকার আর কি, বাংলাদেশের কনটেক্সটে আমাদের অনেক গবেষণা হওয়া দরকার, এবং মানে আমরা কতটুকু কি করতে পারি আর কি, বোথ এগ্রি বিজনেস এবং ফার্মিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ফুড প্রসেসিং এবং ফার্মার্স লেভেলে। তো পৃথিবীতে বহু ধরনের অনেক দেশে, বিশেষ করে আমি যতটুকু জানি আর কি, আফ্রিকান কান্ট্রি এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে এই এগ্রি বিজনেস কমার্শিয়ালাইজেশন, পার্টিকুলারলি কমার্শিয়ালাইজিং স্মল হোল্ডার এগ্রিকালচার আর কি যথেষ্ট স্টাডি হয়েছে। আমার ঠিক জানা নাই বাংলাদেশের কনটেক্সটে, আমি বহুদিন বাইরে ছিলাম, বাংলাদেশের কনটেক্সটে এই যে কমার্শিয়ালাইজিং অফ এগ্রিকালচারের ফিজিবিলিটি কি, কতটুকু কি ধরনের স্ট্রাকচার, কি ধরনের পরিবর্তন হয়েছে, সিস্টেমেটিক কোনো স্টাডি হয়েছে কিনা। আমার মনে হয় যে একটা শামসুল আলম আছেন, উনি যদি মানে করেন তাহলে আমাদের এই ধরনের একটা গবেষণা আমরা একটা নিতে পারি, গবেষণা প্রজেক্ট আর কি। তো আমি দুই তিনটা খালি প্রশ্নের আমি এখানে ইয়ে থেকে নিই, তারপরে আমি সব শেষে আসবো ডক্টর শামসুল আলমের কাছে। আমি এখানে সাইফুল আজম খান, উনি একজন রেগুলার শ্রোতা এবং দর্শক, উনি বোধহয় একজন কৃষিবিদ, বলছে এগ্রিকালচার ইজ অলওয়েজ রিস্কি বিজনেস, সো লার্জ ফার্মার্স ক্যান টেক the risk, but how can small and marginal farmer can do that? এটা একটা প্রশ্ন। আমি এটা তারপরে আরেকজন হচ্ছে মোহাম্মদ ফায়েজ আর কি, farmers must not be small, they must be capable and large in commercialization system। এখানে যেটা উনি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বড় হতে হবে আর কি, প্রোডাক্টিভিটি বাড়ানো কিংবা স্কেল এফিসিয়েন্সি হওয়ার জন্য, সেটা উনি বোঝাতে চেয়েছেন আর কি। আরেকজন আসছেন সাকিউল মোর্শেদ, বলেছেন we need to promote producers organization to support the small farmers and commercialization of small scale agriculture. We have no law for collective initiative except cooperative or joint stock company. None of these are favorable for small farmers. এটা একটা পলিসি কোশ্চেন, এটাকে আমরা কনসিডার করা যেতে পারে আর কি। আরেকটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে এখানে যাই, মোহাম্মদ মাসুম বলছেন যেখানে দেশে বহু আগেই মোটর গাড়ি হয়েছে সেখানে 40 বছর ধরে পাওয়ার টিলার আমদানি এবং বিক্রির ভর্তুকি দিয়ে চলছে, অথচ সংযোগ কারখানা করলে ছোটখাটো যন্ত্রাংশ তৈরির বহু উদ্যোক্তা তৈরি হতো। এটা উনি বলছেন যে আমাদের সেই ধরনের, আমি জানি যে বগুড়াতে এই যে যথেষ্ট লেথ মেশিন দিয়ে মানে লোকাল ইরিগেশন প্রজেক্ট, পাম্প ইত্যাদি তৈরি হয় এবং রিপেয়ার হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কেন হয় নাই সেটা আমরা দেখতে পারি আর কি। তো আরেকজন বলছেন নূর মোহাম্মদ আশিকুজ্জামান, what could be the role of commercializing agriculture for reducing economic disparity between rural economy and urban economy? No doubt that we are progressing at the tremendous rate, but inequality still persists. তো এই কিছু সবার প্রশ্ন নেওয়া সম্ভব হলো না, পরবর্তীতে আমরা এগুলো কম্পাইল করবো, করে আমরা আরো কিছু ফাইন্ডিং আসবো আর কি। তো আমি কনক্লুসিভ স্টেটমেন্টে যাওয়ার আগে একটু যেটা বলি যে বিভিন্ন দেশে যেটা হয়েছে আর কি, যে ক্ষুদ্র কৃষকদের দুইটা দিকটাকে যদি অ্যাসিওর করা যায় আর কি। একটা হচ্ছে তাদের যে প্রোডাক্টিভিটি এনহ্যান্স করা যায়, যদি করা যায়, আরেকটা হচ্ছে তাদেরকে যদি বাজার ব্যবস্থা, তাদের প্রোডাক্টের যে মার্কেটে অ্যাক্সেস দেওয়া যায় আর কি, তাহলে এই প্রফিটেবল সিচুয়েশনটা মানে তাদের হবে আর কি তাদেরকে। এবং আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হয়, যেটা বলুন অন্য দেশে স্টাডি হয়েছে, সেটা হচ্ছে যে লেবার রিপ্লেসমেন্টে লেবার যেটা হয় আর কি,
এখন যে ফ্যামিলি ফার্মে ফ্যামিলি লেবার গুলো যেগুলো ইউজ হয় আর কি, যখনই একটা ক্ষুদ্র কৃষক যখন সেমি কমার্শিয়ালের দিকে যায় তখন তারা বেশিরভাগই দেখা যায় যে নন ফার্ম ইনকামের একটা সোর্স হিসেবে আসে আর কি। সুতরাং নন ফার্ম ইনকাম প্লাস অন ফার্ম ইনকাম এটা একটা পরিপূরক হিসাবে কাজ করতে পারে আর কি। তো যাই হোক, আমি এই যে সার্বিক পরিপ্রেক্ষিতে এখন আমি আপনি শুনলেন সব, জনাব শামসুল আলম আপনার বক্তব্য এবং আপনি বলেন আমরা যারা গবেষক আছে তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যারা ইন্ডাস্ট্রির উদ্যোক্তা আছে তাদের কি ধরনের দরকার এবং ইমপ্লিমেন্টেশন নিয়ে দরকার। ধন্যবাদ ডক্টর নজরুল। আমি যেগুলো প্রশ্ন আছে সে কয়েকটা ধরে দুইটা কথা বলি, তারপর সরকার কি নীতি নেওয়া যায় আমি সেটা তুলে ধরতে পারি। একটি কথা স্পষ্টায়ন দরকার। এখানে একটা প্রশ্নটা বলেছেন যে আমাদের সমস্যা হলো কৃষির ঝুঁকি বেশি। হ্যাঁ, আবহাওয়া নির্ভর কৃষিতে ঝুঁকি বেশি হয়, সে কথাটাই শুরুতে আমি বলেছিলাম। তো এখন আমি যেটা বলে শুরু করতে চাই, আনসারী সাহেব বলেছেন, বিদ্যা সাহেব চমৎকার বলেছেন, এরা কিন্তু কৃষির যে বাণিজ্যিকরণ হচ্ছে তার প্রতীক হচ্ছে কিন্তু এসিআই, তার প্রতীক হচ্ছে প্রাণ এবং আরো অন্যান্য ফার্মগুলো লাল তীর। আমি যেটা বলতে চাচ্ছি, কৃষির কিন্তু বাণিজ্যিকরণ ক্রমাগতভাবে এগোচ্ছে। প্রশ্নটা হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিতে সেটাকে আরো কিভাবে দ্রুততর করা যায়, এটি হলো মূল লক্ষ্য আমাদের। বাণিজ্যিক কৃষি নিয়ে কারো কোনো দ্বিমত নেই, প্রত্যেকে চাচ্ছি কৃষি বাণিজ্যিকরণ হোক, আধুনিকায়ন হোক, এবং কৃষি আমাদেরকে কৃষিতে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমি ছোট ছোট খামার থেকে বলেছিলাম যে বড় বড় খামার দিকে যেতে হবে। এর মানে এটা কিন্তু বিপ্লব করে কখনো সম্ভব না, আমি নিজে বিপ্লববাদী নই। আমি যে কথা চাচ্ছি অবশ্যই রূপান্তর প্রক্রিয়ায় যেতে হবে। একজন ক্ষুদ্র কৃষক আমি ঠেলে উঠিয়ে দেব না বা আইন করে তাকে বের করে দেবো না, যতক্ষণ সে আছে তাকে আমাকে পূর্ণ সহায়তা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, সেটা কিন্তু ঠিক। কিন্তু যে কথাটা আমাদের গ্রহণ করতে হবে, এই ক্ষুদ্র একদম কৃষি নিয়ে যে সমস্যাটা আমি বলেছি এগুলো পুনরাবৃত্তি করছি না। আমাদের উৎপাদিকা খুব কম, আমি উদাহরণ দিয়েছি, সে আর বলবো না। ফসলে এবং ডায়েরিতে কিভাবে কম সেটা উল্লেখ করেছি। আসার বিষয়, কৃষি ফসল ক্ষেত্র ছাড়া, উপখাত ছাড়া সর্বত্রই কিন্তু এই বাণিজ্যিকরণটা দ্রুত চলেছে। মৎস্য বলি, আমরা ফ্রুটস বলি, আমরা ডেয়ারি ফার্ম বলি, পোল্ট্রি বলি, এগুলো কি বাণিজ্যিকরণের নয়? বিকাশই তো এগুলো হয়েছে এবং পুরো বাণিজ্যিকরণ ক্রমান্বয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বাজারের মাধ্যমে তারা বড় হবে। সমস্যাটা আমাদের মূল আলোচনার যেটা আজকে চ্যালেঞ্জ, এই ক্ষুদ্র কৃষির ফসল কৃষি। সেই ফসল কৃষিতে আমি বলেছিলাম যে এই কৃষিটাকে নীতি প্রণয়ন এমনভাবে করতে হবে যাতে বৃহৎ পুঁজি প্রবেশ করতে পারে। এটাতে ঘাবড়ানোর কিছু নেই। আমার বৃহৎ পুঁজির প্রবেশ করেই তো পোল্ট্রি ফার্ম আর ডেয়ারি ফার্ম হচ্ছে। পুঁজি প্রবেশ না করলে সেগুলো কিন্তু হতো না। পুঁজির বিকাশ না ঘটলে কিন্তু আজকের এই আনসারী সাহেব হ্যাঁ আসতেন না, নিদা সাহেবের মতো এত বড় রকমের ফার্ম প্রাণ করতে পারতো না। এই ফসল কৃষি তো পুঁজির বিকাশ করে যারা 10, 20, 50 একরে যেতে চান, আইনি সমর্থন করতে হবে, সে সুযোগ দিতে হবে। জনাল ভাইয়ের সঙ্গে একটু আমি মানে একটা কথা পরিষ্কার করতে চাই, আমাদের বাজার ব্যবস্থা কিন্তু কৃষিতে আমরা যেভাবেই বলি বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। প্রত্যেকটা গ্রামে যখন পাকা রাস্তা আছে, প্রত্যেকের হাতে যখন মোবাইল আছে, আমরা রিক্সায় যখন মাইলের পর মাইল চলে যাই, 5-10 মাইল চলে যেতে পারি, বিভিন্ন গাড়ি আছে, বাজার কিন্তু এখন পুরো সমন্বিত। আমি এই কথাটা আমার কথা বলেছিলাম, বাজার তৈরি হয়ে আছে এই বাণিজ্যিক কৃষিকে সুযোগ দেওয়ার জন্য। বাজারের কোনো সমস্যা নেই, বিশেষ করে কৃষি ক্ষেত্রে সমস্যা নেই বলতে এটা ওই দাম মৌসুমে পড়ে যায়। সারা দুনিয়া আমি বলি সারা দুনিয়ার স্টাইলাইজ ফ্যাক্ট হলো মৌসুমের দাম পড়ে যায়। কারণ 1.5 মাসে আপনি সব ধান উঠাবেন, 2 মাসে সারা বছর খাবেন, তো ওই 1.5 মাসে সবাই বিক্রি করতে চাইলে দাম পড়বে। এটাকে ইংরেজিতে স্টাইলাইজ ফ্যাক্ট। মূল বিষয় হলো এটা দাম পড়ার কোনো সমস্যা হলে আপনাকে স্টোরেজের সুবিধা দিতে হবে, বলতে হবে স্টোরেবল প্রোডাক্ট সবাই স্টোর করা, মৌসুম কাটার সময় বিক্রি করবে না, করবা সারা বছর। যাক, সেগুলো আমি এত ওই যাই না। বাজার কিন্তু তৈরি আছে, আমাদের এক্সপোর্ট বাজার তৈরি আছে। উৎপাদিকা যে আমাদের এত কম, আজকে ওই যে বক্তিয়ার বললেন অনেক রকম সাপোর্ট দেওয়া হচ্ছে। মূল বিষয় হলো প্রযুক্তিগত ভাবে আমরা অনেক পিছিয়ে আছি, এটা অস্বীকার করা যাবে না, না হলে এত উৎপাদন কম কেন। এখন যে বিষয়টা আমরা আসতে চাই, মূল বিষয় হলো ওই যে কমিউনিটি কৃষক, কোঅপারেটিভ ফার্মিং, কোঅপারেটিভ, এগুলো আপনি কৃষকরা না করলে এটা কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো উপায় নেই। আজকে আমরা 1904 থেকে কৃষিকে কোঅপারেটিভের অনেক আমরা দেখেছি। ওই কোঅপারেটিভ করে যদি তারা নিজেরা আগে আসে ফাইন,
প্রত্যেকেই একজন এন্টারপ্রেনিউর হিসেবে আমি কি সহায়তা দিব, তারা যদি কোম্পানি করে, জয়েন্ট স্টক করে, নিজেরা মিলে ফার্ম করে 5-10 জনে করলে সেটাকে সহায়তা দেওয়া যায়। অর্থাৎ তাকে কোনো কোঅপারেটিভ করতে হবে এমন কোনো প্রয়োজন মনে করি না। ইউরোপের কোনো কোঅপারেটিভ ব্যাংকই এখন না, আমি আরেকদিনও বলেছি, সব কমার্শিয়াল ব্যাংক হয়ে গিয়েছে। সেই আমাদের যেতে হবে একেবারেই বাণিজ্যিকরণ, মানে পুরো বাজার ব্যবস্থার উপরে আমরা যেতে হবে, তার জন্য কমার্শিয়ালাইজেশন করতে হবে। এখন সরকার নীতি প্রসঙ্গে দুইটা আমি কথা বলি। এটাকে যদি আমরা দ্রুততর করতে চাই, সরকারি খাতে গবেষণা হচ্ছে, আমাদের নার্স প্রতিষ্ঠান আছে বোধহয় 12টা, বেসরকারি খাতে আমাকে সরকার সুযোগ দিতে হবে গবেষণা। আনসার সাহেবরা কেন গবেষণা করবে না, লাল তীর কেন গবেষণা করবে না, প্রাণ কেন গবেষণা ইউনিট থাকবে না? তো বেসরকারি খাতে আমাদের পুঁজি প্রয়োজনে দিতে হবে, বিশেষ বরাদ্দ দিয়ে হলো বা স্বল্প সুদে হলো তাদেরকে দিয়েও গবেষণা করে। তারা বীজ বাইর করতে পারবে না কেন, এবং করছেও। তারা কেন বীজ বাইর করতে পারবে না, তারা করছেও। এইটা সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা যারা নীতি নির্ধারক, যারা গবেষক এখানে আছি, আমি মনে করি সরকারি বেসরকারি দুই খাতকে উজ্জীবিত করতে হবে গবেষণার জন্য। আর বাণিজ্যিক কৃষিতে সরকারের একটা বড় রোল হওয়া উচিত। উপকরণ, উৎপাদিত পণ্য, প্রক্রিয়াজাত পণ্য, উৎপাদিত যন্ত্রপাতির মান, বাজার কৃষিতে যেতে হলে, বাণিজ্যে যেতে হলে এই মানকে নিশ্চয়তা দিতে হবে। জিএসটি করে হোক, কৃষির জন্য আলাদা প্রতিষ্ঠান করে হোক, কৃষি পণ্যের জন্য এর বিশুদ্ধতা। আমি এই প্যাকেট দুধ খেতে চাই না ভয়ে যে ওর মধ্যে কি আছে না আছে, বা আর্সেনিক আছে, লিড আছে কিনা, এই ভয় থাকবে কেন? নিশ্চিতভাবে যেন সব এগুলো খেতে পারি। এইটা হলো সরকারের বড় দায়িত্ব, পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করা। এইটা সরকারের দায়িত্ব নয় যে আমরা চিনি উৎপাদন করি, সরকারের দায়িত্ব নয় যে আমার চট বানাইতে হবে। সরকারের দায়িত্ব হলো যে যেটা বানাচ্ছে ভোক্তার কাছে সেটা যেন বিশুদ্ধভাবে যায়, তাহলে বাজার চাহিদা অনেক বাড়বে, বিদেশে পণ্য দ্রুত বিক্রি হবে। যদি তারা জানে যে আমাদের বিশুদ্ধতা নিশ্চিত, প্রচুর চাহিদা বেড়ে যাবে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি কৃষিকে শিল্প করার ঘোষণার কথা বলেছিলাম আমার গোড়াতে, যদি আপনারা শুনে থাকেন। আজকে গার্মেন্টস শিল্প আমাদের অনেক গর্বের, 84% বিদেশি রপ্তানি আমাদের গার্মেন্টস থেকে আসে। তারা ইনপুট আনতে পারে ট্যাক্স ছাড়া। তারা এই যেটাকে আমরা বন্ডেড ওয়্যার হাউস বলি, অর্থাৎ তার যা যা প্রয়োজন ইনপুট ট্যাক্স ছাড়া এনে সে এগুলো ব্যবহার করতে পারে তার ইন্ডাস্ট্রি। কৃষির উপকরণের ক্ষেত্রে যারা কৃষিতে করবেন ওই রকম বন্ডেড ওয়্যার হাউস ফেসিলিটি আনসার হিসাবরা কেন পাবে না? তারা এদের সাথে যে অ্যাসেম্বল করে ট্যাক্সবিহীন, যেভাবে অন্য খাতে আমরা যেতে শিল্পে, কৃষিকে শিল্প ঘোষণা, তাকে ওই সুবিধাই দিতে হবে। মানে একই দৃষ্টিতে দেখতে হবে শিল্প এবং কৃষিকে। কৃষি শিল্পায়নে যারা যাবে, এমনি শিল্পে যারা সুবিধা পাচ্ছে, স্বল্প সুদে ঋণ পাচ্ছে, আমাদের কৃষি শিল্প তাই পাবে, যেতে হবে। আর আমি যেটা আরো বলতে চাইবো, আমাদের বাজার সম্পর্কে একটু অনেকের ভুল ধারণা এখন আছে বাংলাদেশে। কথায় কথায় আমরা বলি মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেললাম, মারাত্মক কথা। বাজার অর্থনীতি এটা চলবে না, কারণ ব্যবসা করে ব্যবসায় পুঁজি লাভের জন্য। আমি কোনো ফরিয়া পাইকারকে দেখিনি 3তলা 5তলা বিল্ডিং করতে, এত না। সবচেয়ে প্রতিযোগিতামূলক বাজার হলো কৃষিতে, কাজে ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নাই। পেঁয়াজের দাম বাড়ে, ব্যবসায়ীর দোষ কি হলো? আপনি সময় মতো ইম্পোর্ট করার সুযোগ দেন নাই। আপনি বলেছেন আমার উৎপাদনের কাছাকাছি, আমার উৎপাদন চাহিদার কাছাকাছি, তারা ইম্পোর্ট করে নাই। কিন্তু যখন সংকট হলো তখন আবার ব্যবসায়ীদের ধরা শুরু করলাম। এটি কিন্তু ভুল সংকেত যায় বাজারে। ব্যবসায়ী কিন্তু সচ্ছল হতে পারে না, পুঁজি বিনিয়োগের সাহস পায় না। আমি কেন স্টোর করবো ধান, এটা আমি কেন পুঁজি দিয়ে, যারা উচ্চতা নতুন শিক্ষিত আছে তারা স্টোরেজের ব্যবসাটা করুন, ধান, পাট, তিল যে যা রাখতে চায়। এখানে বলা নাই আমার 30 দিনের বেশি খাদ্য দ্রব্য রাখা যাবে, নো। সে ব্যবসা করবে, 3 মাস টাকা আমার অসুবিধা কি? এটা একসময় ছিল তখন প্রচুর আমাদের ঘাটতি ছিল খাদ্যে, ভয় পেতাম, যেহেতু একটা পলিটিক্যাল কমোডিটি ধান। এখন কিন্তু সেই সময় নেই, এখন উদ্বৃত্ত। কাজে ব্যবসাকে ব্যবসা মতো চলতে দিতে হবে, এটা আমি ব্যক্তিগত মনে করি। না হলে ব্যবসার ফ্লারিশ হবে না। ব্যবসা ফ্লারিশ না হলে বাণিজ্যিক কৃষি হবে কিভাবে? ক্রয় করবে কে, এক্সপোর্ট করবে কে, প্রসেস করবে কে? তো বাজারে সরকারের কাজ হবে বাজারে সকল পর্যায়ে প্রতিযোগিতা যাতে থাকে এটা নিশ্চিত করা। 5-10 জন মিলে বা 50 জন মিলে যদি মনে করে আমরা কন্ট্রোল করবো, তখন সরকার ধরবে। যেমন ব্যাংকরা মনে করেছে ইন্টারেস্ট কমায় না, এবং তারা নিজেরা মিটিং করে ইন্টারেস্ট ঠিক করে, সরকার আইন করে দিল 9% বেশি করতে পারবে। দ্যাট ইজ গুড। যেখানে প্রতিযোগিতা ব্যত্যয় হবে বা গোষ্ঠীবদ্ধ হয়ে দাম ঠিক করবে, তখন সরকার হাত দিবে। যেমন ব্যাংকে 9% ইন্টারেস্ট বাধ্য করেছে, এখন হলো কি করে? বাজার অর্থনীতি কিন্তু সরকার এটা করতে পারে, কিন্তু করতে হয়েছে, প্রতিযোগিতা ছিল না ব্যাংকে, সেখানেই সরকার এটা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কৃষির ক্ষেত্রেও তাই,
আমরা অপ্রয়োজনীয় ব্যবসায়ীদের কিন্তু দোষারোপ করি, সেটা কিন্তু করতে দেওয়া উচিত না। প্রক্রিয়াজাতে মানুষ বিনিয়োগ করছে না এইসব ভয়ে, আমি স্টোর করছি না এইসব ভয়ে, আমাকে 2 মাস পয়সা ধরবে, তুমি এই মজুদ করে রাখছো, তো মজুদ করতে রাখবই, সেটা খাবে না। সে যখন দাম পাবে সময় মতো অবশ্যই বিক্রি করবে। সেই প্লে করার সুযোগটা তাকে দিতে হবে। সরকারের কাজ হলো প্রতিযোগিতা নিশ্চিত করা, আর আমাদের সরকারের কাজ হলো উৎপাদক, ভোক্তা, ব্যবসায়ীকে সমান চক্ষে দেখা। আমি শুধু ভোক্তার স্বার্থ দেখতে হবে না, আমি শুধু উৎপাদককে দাম পাইলে হবে না। এখন আমি গরু আসতে দিব না, তো ফাইন, উৎপাদকের আমি সহায়তা করছি, কিন্তু ভোক্তা আমার পকেট থেকে কিন্তু অনেক টাকা বেশি যাবে, প্রত্যেক গরুতে 10,000 20,000। সেটা এই জন্য আমি বলবো সরকারকে হবে রেফারি, তিনি উৎপাদক স্বার্থ যেমন দেখবেন, ভোক্তার স্বার্থ দেখবেন, ব্যবসায়ী স্বার্থ দেখবেন। সরকার হবে একজন বাজার অর্থনীতিতে পূর্ণ রেফারির দায়িত্ব পালন করবেন, তাহলে বাজারের বিকাশ হবে। একজনকে সুবিধা দিতে গিয়ে যেন আমি ট্যারিফ আরোপ করছি চিনিতে, যেটা আমি খেতাম 40-20 টাকা ট্যারিফ আমার 60 খেতে হচ্ছে, এটা কিন্তু ভোক্তার পকেট থেকে যাচ্ছে। এমন একটা প্রক্রিয়া আসতে হবে আমাকে যেন বেশি দিয়ে খেতে না হয়, আমি বেশি দিয়ে খাবো কেন, যেটা আমি কমে খেতে পারি। তো এইটি মোটা দাগে সাধারণভাবে আমি বাণিজ্যিক অর্থনীতির জন্য, বাণিজ্যিক কৃষির জন্য যে নীতিমালাগুলো আমাদের বিশ্বাস করার দরকার, মূল্যবোধগুলো, সেগুলো আমি বললাম, জানি না বুঝাতে পেরেছি। কিন্তু আজ হোক কাল হোক আমাদের বৃহৎ খামারে যেতে হবে। যদি আমরা এই ফসলকে, ওই তো বললাম 150 ফসল করার কোনো উপায় নেই এই দেশে, প্রধান ফসলগুলোকে আমার মনোযোগ দিতে হবে। আমার এই দেশে কেন এত তৈলবীজ করতে হবে, আমি বলেছি কেন গর্জন, তিল, সরিষা একসঙ্গে করতে হবে, প্রধান কয়েকটা থাকবে, ধানও এরকম ভ্যারাইটি আনতে হবে। আমি সেটা আনার দায়িত্ব রিসার্চারদের। এই 10-50 কৃষকের 30টা ভ্যারাইটি করবো, বাণিজ্যিকরণ হবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করি। চমৎকার একটি আজকে টপিক ছিল, বিসেফকে আমি মনে করি গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। সকালে ভালো আলোচনা করে আমি সুন্দর শিখেছি আসলে। আনসারী সাহেব বলেন, নিধা বলেন, এবং ইয়েও যেটা বললো বক্তিয়ার, মোটামুটি ভাবে ইনফরমেটিভ ডিসকাশন হয়েছে। জয়নাল ভাই, আপনাকে ধন্যবাদ। নজরুল, থ্যাংক ইউ ডক্টর শামসুল আলম। বিশেষ করে আমার জন্য খুবই শিক্ষণীয়, এটা বটেই আর কি। এবং আমার এই সুযোগটা যে সবার সাথে পরিচয় হলো, দেখা হলো, এবং ভবিষ্যতে আরো দেখা হবে আশা রাখি আর কি। তো আমাদের সময় শেষ। দর্শক ও শ্রোতা, বিশেষ করে জয়নাল ভাই কিছু বলবেন নাকি? জাস্ট আমি ধন্যবাদ বক্তব্য দিতে চাই। ফাউন্ডেশনের তরফ থেকে শামসুল আলম, আনসারী সাহেব এবং মৃধা সাহেব, এই 3 কে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে শামসুল আলমের উৎসাহী আজকের এই আলোচনাটা এবং বক্তিয়ার নাম চলে গেছিল। শামসুল আলমের উৎসাহী আজকে আলোচনাটা আসলে সূত্রপাত। আমরা আশা করি যে আবার হয়তো এই আলোচনাগুলো কন্টিনিউ করা দরকার। 1 ঘন্টার আলোচনায় আমরা খুব বেশি করতে পারি না। আমাদের পক্ষে মতামত আছে, আজকে যতগুলা কথা হয়েছে তার বিপক্ষে অনেক মতামত আছে, যুক্তি তর্ক সবগুলা মিলাই আমাদের ইভেন্চুয়ালি আসলে আমরা উই ওয়ান্ট যে আসলে কমার্শিয়ালাইজেশন হোক, উই ওয়ান্ট কৃষকের ছোট হোক বড় হোক সবার উন্নতি হোক, এবং সেই জায়গাটায় সামনে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পলিসি ফ্রেম তৈরি হোক। এটার জন্য আমরা দেশ যে অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে আছে, কৃষককে নিয়ে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মাধ্যমে আসলে সামনে আগাতে হবে। আর যদি কৃষককে যদি মনে করি ছোট কৃষক দূরে সরে যাওয়ার দরকার, আমাদের দরকার পলিসি ফ্রেমে, তাহলে যে আমাদের বিকল্প এমপ্লয়মেন্ট আসলে যখনই আমরা তৈরি করতে পারবো, অটোমেটিক্যালি মানুষ আসলে কৃষি থেকে সরে গিয়ে ওসবের জায়গায় যাবে, তখন অল্প কৃষকের কাছে আসবে। তো আমি এটাই মনে করছি যে আজকের আলোচনাটা খুব ভালো হয়েছে, এবং আমরা অনেক কিছু শিখেছি। আমি অন্তত অনেক কিছু শিখছি, কিন্তু ভবিষ্যতে যাতে করে আমরা খুব দ্রুতই আমরা এই আলোচনাটাকে কন্টিনিউ করতে চাই। শামসুল আলম যদি রাজি থাকে, আমি এই পরিপ্রেক্ষিতে একটু প্রস্তাব দিতে চাই যে আমাদের এই টপিকের উপরে আসলে জাস্ট আলোচনা করলাম, একটা কনফারেন্স হওয়া দরকার, একটা কনফারেন্স হওয়া দরকার, জুম কনফারেন্স, 2 ঘন্টা 2 একটা কনফারেন্স হওয়া দরকার, এবং বিশেষ করে স্পিকারদেরকে আনা। এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোঅপারেটিভ করতে রাজি আছি, এবং বিশেফ ফাউন্ডেশনের ব্যানারে হতে পারে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যানারে হতে পারে। তো এটা আমার মনে হয় একটা আমরা করতে পারি। এই সুযোগে জাস্ট একটু বলে দিই, বিশেষ করে আনসারী সাহেব যেহেতু আছেন আর কি, আর ডক্টর শামসুল আলম আছেন, আমি যে একটা এগ্রি বিজনেস সিম্পোজিয়াম করেছিলাম আর কি, সেটা কিন্তু রিকমেন্ডেশনটা কিন্তু
এই যে করোনার কারণে ডিস্ট্রিবিউট করা হয় না, এটা কিন্তু হয়ে আছে আর কি। হ্যাঁ, এখানে বেশ সুন্দর কতগুলো রিকমেন্ডেশন আছে যেখানে বিআরসি কিন্তু কন্ট্রিবিউট করেছে। বিআরসি ওয়াজ দ্য ওয়ান অফ দি পার্টনার ইন অর্গানাইজিং দ্যাট। তো আমি বক্তিয়া সাহেবের সাথে এটা শেয়ার করব আর কি। এটা মানে জানুয়ারি থেকে পড়ে আছে, আমি জাস্ট তাড়াতাড়ি করে মন্ত্রী সাহেবকে হ্যান্ড ওভার করে দিচ্ছি আর কি, আমাদের কৃষি মন্ত্রীকে আর কি। তো এটা ইনশাআল্লাহ। তো আমি জাস্ট আপনাদেরকে জানাবো। একটু 1 মিনিট একটু বলতে চাই স্যার। জি বলেন। এটা হলো আমাদের এখানে অনেক, আমাদের শামসুল আলম স্যার রয়েছে, আমাদের অনেক সিনিয়র লোকজন রয়েছে। আমরা স্যার গতকালকে আমরা স্যার আসলে বাংলা আমাদের এই কমার্শিয়ালাইজেশনের কারণে আমরা আসলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই যেটুকু প্রোডাক্ট গুলো আছে, আমাদের যেটুকু অ্যাচিভমেন্ট গুলো আছে, এইটাকে আমরা একটু ডকুমেন্টেড করার জন্য স্যার আমরা মুজিব বর্ষ উপলক্ষে আমরা 100 টেকনোলজি অ্যাটলাস, এটা ইংলিশ এবং বাংলায় আমরা, এবং কিছু আমরা সাকসেস হিস্টোরি, আমরা যেগুলো প্রুভেন সাকসেস স্টোরি আছে কিছু ফার্মারদের নিয়ে বিভিন্ন ক্রপে যাদের সাকসেস স্টোরি রয়েছে, আমরা একটা 100 টেকনোলজি অ্যাটলাস বাইর করতে চাচ্ছি, যেটার মাধ্যমে আমরা দেশ এবং দেশের বাইরেও আমরা এই ডকুমেন্টটাকে আমরা বিতরণের মাধ্যমে আমরা একটু আমাদের দেশীয় যে সমস্ত প্রোডাক্ট যেগুলো রয়েছে, যেগুলা প্রমোশনাল প্রোডাক্ট, সেগুলোকে আমরা একটু দেশের ভিতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা পরিচিতি বাড়ানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এবং আমরা আশা করি এটা হলো আমাদের অনেকগুলো প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডকুমেন্টেড করতে চাই আর কি। এবং আপনারা আরো খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমাদের প্রোডাক্টগুলোর জন্য আমরা স্যার গত বছর নববর্ষে আমরা বাংলাদেশে প্রায় সকল এমবেসি এবং যেগুলো লোকাল ডেভেলপমেন্ট পার্টনার আছে প্রায় 90টা আপনার এমবেসি এবং লোকাল পার্টনারকে মিলে আমরা স্যার বাংলা মতি 50 এবং বাংলা বিডি ধান 81, এই দুইটা কিন্তু আমরা 5 কেজি করে স্যার আমরা প্রত্যেকটা এমবেসিকে আমরা অ্যাম্বাসেডরকে দিয়েছি। এবং গত এপ্রিল মাসে ইউই থেকে একটা ইয়ার বাস আসলে সেখানে আমরা 300 কেজি বাংলা মতি যেটা বিডি 50 ধান আমরা কিন্তু উপহার হিসাবে ইউই পরিবারকে দিয়েছি, জাস্ট আমরা যাতে আমাদের প্রোডাক্ট গুলোকে আমরা বাইরেও আমরা প্রমোট করতে চাই। জাস্ট এটা আপনাদের সাথে অবগতির জন্য জানালাম। থ্যাংক ইউ। জাস্ট প্রণব সাহা একটা করেছেন আর কি, যে উনি যদি আমাদের কনফারেন্স হয় আর কি, তাহলে উনি ডিবিসি থেকে যেন ওনাকে আহ্বান করা হয়। তো আমি জাস্ট ওনার অবগতির জন্য জানাচ্ছি, হলে নিশ্চয়ই ওনাকে আহ্বান জানানো হবে। অসুবিধা নাই স্যার, আমরা বিআরসি পার্টনার হতে চাই, যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে স্যার আমরা কেজিএফ, বিআরসি, নর্থ সাউথ ইউনিভার্সিটি মিলে এটা একটা খুব ভালো প্রপোজাল স্যার, আমরা করতে পারি। না বিশেপ অবশ্যই ডেফিনেটলি বিশেপ তো থাকবেই। বিশেপ ওকে, আমি তাহলে রেসপন্সিবল নিচ্ছি প্রপোজাল করার। আমার সাথে যোগাযোগ করেন স্যার, আমরা যে ধরনের সহায়তা লাগে, এটা আমার মনে একটা ভালো প্রস্তাব শামসুল আলম স্যার আছে, যেহেতু উনি পলিসি লেভেলে আমাদের একটা গর্বিত আমাদের একজন মানুষ, স্যারকে আমরা চিফ গেস্ট করে আমরা আলোচনায় কিছু আলোচক নিয়ে এসে, এবং আমাদের কৃষি মন্ত্রী মহোদয় কিন্তু অত্যন্ত খুশি হবেন, কারণ প্রায় আমাকে বলে যে কৃষির এত উন্নয়ন, তোমরা কিছু একটা করো আর কি। ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ডক্টর আনসারী এবং ডক্টর ইলিয়াস সাহেবকে। আমি এখন হ্যান্ডিং ওভার টু আতাউর রহমান। থ্যাংক ইউ আলম এন্ড জনাল ভাই, থ্যাংক ইউ। ওকে, খুদা হাফেজ। অনেক ধন্যবাদ স্যার, আজকে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে এবং সব শেষে যেটা হলো যে বিসেফ ফাউন্ডেশন, বিআরসি এবং আমরা সবাই মিলে, আমি আশা করি এসিএও থাকবে আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে শীঘ্রই একটা কৃষি সম্মেলন করবো, আমরা দিল্লি থেকেও পাশে পাবো। এবং ডক্টর শামসুল আলম আমাদেরকে তিনি আমাদের তার চিন্তাগুলো, বিশেষ করে কৃষির কমার্শিয়ালাইজেশনের চিন্তাগুলো আমাদের সামনে তুলে ধরবেন। একটা কথা বলা দরকার, ডক্টর শামসুল আলমের হাত ধরে আমাদের জাতি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। কথাটা জানি 2021 সালের মধ্যে বাংলাদেশের যে একটা প্রেক্ষিত পরিকল্পনা উনি করেছিলেন, তারপরে সেকেন্ড প্রেক্ষিত পরিকল্পনা যেটা 2041 কে ঘিরে স্যারের হাত দিয়ে ড্রাফট হয়েছে, এবং ডেল্টা প্ল্যানের মতো 100 বছরের একটা প্ল্যান। এবং ডক্টর শামসুল আলম মানে কি বলবো, যে উনি আমাদের গর্ব তো বটেই, এবং ওনার জন্য এটা বিরাট একটা পরিতৃপ্তির বিষয় যে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই বড় বড় পরিকল্পনাগুলো উনি করতে পেরেছেন, আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ, মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞ। স্যার, আপনি আমাদেরকে আরো দেবেন আমরা প্রত্যাশা করি, এবং আমরা আপনার সঙ্গে আছি স্যার, আপনার সঙ্গে অন্তত ভলান্টিয়ার হিসেবে আমরা আপনার সঙ্গে আছি। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী,
আপনারা স্যারের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা সকলেই কৃষি সমৃদ্ধির জন্য আমরা কাজ করছি এবং কৃষি সমৃদ্ধির মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বানাইতে চাই এবং বর্তমানে আমাদের দেশের মেরুদণ্ডহীন ক্ষুদ্র কৃষকদের মেরুদণ্ড শক্ত করবার জন্য ডক্টর শামসুল আলমের পরিকল্পনায় আমরা একটা সুন্দর পরিকল্পনা পেতে চাই। আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অফলাইন